নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন লেখক শুদ্ধেন্দু চক্রবর্তীর লেখা আশুদা সিরিজের থেকে দ্বিতীয় গল্প, সাহেব বাঁধ রহস্য। লেখক শুদ্ধেন্দু চক্রবর্তীর জন্ম কলকাতায় 1980 সালে, কিন্তু তিনি স্বেচ্ছায় মফস্বলবাসী। নৈবেদ্যিকে আশুদার কথা প্রথম জানা যায়। এরপর একে একে মরণকূপ, সাহেব বাঁধ রহস্য ও ইকেবানা ফুসিগি। লেখক মানুষের মনের অলিগলির মানচিত্র বিশ্লেষণ করতে বেশি ভালোবাসেন। সেই মানচিত্রের গোপন সংকেত থেকেই উঠে আসে সত্য সন্ধানী অনিমা মাসির মতন চরিত্র। মণিকণ্ঠ তেমনই এক উপন্যাস। কবিতা, গল্প, প্রবন্ধ, আখ্যান সবকিছুর ভিতরে থ্রিলার এই লেখকের বিশেষ পছন্দের ক্ষেত্র। লেখক মনে করেন প্রতিটি থ্রিলার আসলে একটি মনোবৈজ্ঞানিক অভিযান। সেই কারণেই তার আশুদা সিরিজের কেন্দ্রীয় চরিত্র আশুতোষ মুখোপাধ্যায় নিজেই একজন ফরেন্সিক মনোবিজ্ঞানী। আজকের গল্পটি আমরা নিয়েছি চিন্তা পাবলিশার্স থেকে প্রকাশিত সাহেব বাঁধ রহস্য এই বইটির থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। এই সিরিজের প্রথম গল্প হে নেপথ্যচারিণী ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে প্রচারিত হয়েছে। যদি আপনারা এখনও না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে এই সিরিজের প্রথম গল্পটি শুনে নিতে পারেন। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। গল্পের দৈর্ঘ্যের কারণে আজকের গল্পটিকে আমরা দুটি খণ্ডে বিভক্ত করেছি। আজকে আপনারা শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পের প্রথম পর্ব যদি এখনও না শুনে থাকেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে আগে প্রথম পর্বটি শুনে ফেলুন। আজকের গল্প পাঠে আমি সন্তু, প্রধান চরিত্রে শ্রী রাজা ভট্টাচার্য। তাহলে আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের গল্প, লেখক শুদ্ধেন্দু চক্রবর্তীর সাহেব বাঁধ রহস্য। লবণোৎ সবাশ্রম সম্বাসবাটি লবণযুক্ত গ্রামের সংস্কৃত রূপ। প্রাচীন তাম্রশাসনে উত্তর চট্টগ্রামে বেশ কয়েকটি লৌকিক নাম পাওয়া যায়। তাদের পরবর্তীতে সংস্কৃতে রূপান্তরিত করা হয়, যেমন কামনপৌণ্ডীয়, কেতঙ্গপাল, দাম্বারদাম, লভ্রপালয় ও মৃতচ্ছরা। রাজা দামোদর দেবের শাসনকালে এই গ্রামের নামগুলি পাওয়া যায়। প্রাচীন ভারতের দীর্ঘতম গ্রামের নাম লবণোৎ সবাশ্রম সম্বাসবাটি। আজ দীর্ঘ অবসর, তাই সকাল থেকে প্রাচীন চট্টগ্রামের ইতিহাস ঘেঁটে চলেছি। সতী ময়না আর ওয়াহিব মিয়াই হয়তো আড়াল থেকে আমার কাছ থেকে এই শ্রম আদায় করে নিচ্ছে। যত গভীরে যাচ্ছি ততই বিস্মিত হচ্ছি। প্রাচীন চট্টগ্রাম জনপদে কত অজানা অচেনা সম্পদ লুকিয়ে রয়েছে। রিকের আর নতুন করে ফিট হয়নি। আজ সকাল থেকেই সাহেববাদের আশপাশ জনশূন্য। পুলিশ টহল দিচ্ছে এদিক ওদিক। ফোনে দেখলাম ইতালি, ফ্রান্স, জার্মানিতে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সম্ভবত এবার আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে ট্রেন চলাচল, দোকান বাজার, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হবে। আজ সন্ধ্যার পর জনতা কারফিউ উঠবে, তখন জানা যাবে আগামী দিনগুলোর কথা। আজ আশুদা সকাল থেকেই ব্যস্ত। প্রথমে দীর্ঘক্ষণ কথা হলো ওসি অনুপম দত্তর সঙ্গে। অনুপম বাবু নভনীলের কেসটা এবার ক্লোজ করতে চাইছিলেন। সামান্য একটা আত্মহত্যা নিয়ে আর তিনি দৌড়ঝাঁপে নারাজ। তাছাড়া বুঝতে পারলাম সাম্প্রতিক ভাইরাস মোকাবিলায় পুলিশের উপরে অতিরিক্ত চাপ পড়তে চলেছে, তাই চলতে থাকা ফাইলগুলো তারা একে একে বন্ধ করে দিতে চাইছে। আশুদা অনুপম দত্তর কাছ থেকে দুদিন সময় চেয়ে নিল। তারপর রসময় বাবু, তিনি প্রেসক্রিপশনের কপি পেয়েছেন। তার একটা ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, যেখানে বৃন্দন আগরওয়ালের রোগের লক্ষণগুলো লেখা আছে। যেমন সহজে কারোর সঙ্গে চোখে চোখ মিলিয়ে সংযোগ স্থাপন না করা, মাঝে মাঝে রেগে গিয়ে ভাঙচুর করা, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখা। লক্ষণ লেখা থাকলেও একটা অর্ধেক ট্যাবলেট ছাড়া ওষুধ বিশেষ নেই, আর কোনো রোগের নামও লেখা নেই। অবশ্য এর জন্য ডাক্তার নভনীল মাহাতোকে বিশেষ দোষ দেওয়াও চলে না। মনোরোগ চিকিৎসা নিয়ে আমাদের সমাজে এখনও এক ধরনের ছুত মার্গ রয়েছে, দাগি আসামির দাগের মতো। তাই রোগের নাম লেখা থাকলে শুধু সেই নামের কারণেই বহু ক্ষেত্রে রোগীকে হেনস্থা করা হয়। তাই সেই কারণে অনেক ডাক্তারবাবু প্রেসক্রিপশনে রোগের নাম লেখেন না, ইচ্ছে করি।
তবে এতে আশুদাকে বিচলিত হতে দেখলাম না। সে মনে মনে হয়তো এটাই আশা করেছিল। জলখাবার সেরে আমরা সেদিন রসময়বাবুর দেওয়া রেজগির 3টি প্যাকেট নিয়ে বসলাম। আশুদার দৃঢ় বিশ্বাস এর মধ্যেই কোনো গোপন সূত্র লুকিয়ে আছে, অথচ সময় বেশি নেই হাতে। আজ অনুপম দত্তর সঙ্গে কথা বলে সে কথা স্পষ্ট হয়ে গেছে। রেজগিগুলো কবে কবে দিয়েছে প্যাকেটের উপর রসময়বাবু লিখে গিয়েছিলেন। এই ভদ্রলোকের বয়স হলেও কাজে কর্মে তিনি বেশ নিয়মনিষ্ঠ। সমস্ত দিকেই তার নজর। আমাদের এতে সুবিধেই হলো। আমরা প্রথম দিনের প্যাকেটের থেকে তৃতীয় দিনের প্যাকেটে যাচ্ছিলাম। প্রথম দিনের প্যাকেট মেঝেতে উপর করে ঢালা হলো। মোট 1000টি কয়েন, সবগুলোই সিকি পয়সা। আজকাল 25-50 পয়সার চল বাজার থেকে উঠে গেছে, তাই রসময়বাবুর বিরক্তির কারণ বুঝতে পারছিলাম। এইসব কয়েনই চলতি বাজারে অচল। আশুদা মন দিয়ে দেখল কয়েনগুলো। প্রতিটি কয়েন সময় নিয়ে দেখে হঠাৎ কেমন চঞ্চল হয়ে উঠল। অর্ক, খেয়াল কর, প্রতিটি 25 পয়সাই একরকম। 1000টা একই রকম কয়েন মিলিয়ে দেওয়া সাধারণ কাজ নয়। বৃন্দান আগরওয়ালের দেওয়া এই কয়েনগুলো আমাদের কিছু বলতে চাইছে। আমাদের সেটা বের করতে হবে। যেহেতু প্রতিটা কয়েন একই রকম, তাই ঠিক হলো একটি নমুনা করে রাখা হবে। বাকি কয়েন পুড়ে ফেললাম প্যাকেটে। দ্বিতীয় দিনের প্যাকেটে শুধুই 1 টাকা, 250টা 1 টাকার কয়েন। এবারেও সেই অদ্ভুত মিল। প্রতিটি কয়েনই এক সাল, এক চিহ্ন, অথচ যত্নে সাজানো। তৃতীয় প্যাকেটের কয়েন 2 টাকার। এক্ষেত্রেও নিয়মের কোনো পরিবর্তন হয়নি। আমরা একটি করে নমুনা রেখে বাকি কয়েন আগের মতোই প্যাকেটে বেঁধে ফেললাম। এবার বাকি সময়টা আশুদা আজ পড়ার টেবিলে বসেই কাটিয়ে দেবে জানি। নাওয়া খাওয়া ভুলে যাবে যতক্ষণ না রহস্যভেদ ঘটছে। এই সময়টা আমার আর কিছু করবার নেই। একবার আর্জি করে শুভব্রত রায়চৌধুরীকে ফোন করলাম। কলকাতার অবস্থা জানতে চাইলাম। শুভব্রতদা বলল কলকাতাতেও রাস্তা শুনশান। এই সংক্রমণ ছোঁয়াছুঁয়ি থেকে হয়। বেশ বিপদের সম্ভাবনা বয়স্ক মানুষদের, বিশেষত যাদের আগে থেকেই কোনো অসুখ আছে। আগামীকাল সোমবার। সব স্বাভাবিক হলেও তারপর অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ হয়ে যেতে পারে সব কিছু। অবশ্য আমার বিষয়ে উনি কোনো উদ্বেগ প্রকাশ করলেন না। এখন ময়নাতদন্ত বিভাগে অপেক্ষাকৃত চাপ কম, উনি সামলে নেবেন বললেন। শুভব্রতদার মেয়ে নর্মদা এখন দিব্যি কাজ করছে। অফিসে ওর বেশ নাম ডাক, কিন্তু এই পরিস্থিতিতে হয়তো গৃহবন্দী হয়ে পড়বে। সে হোক, তবু শুভব্রতদার গলার স্বর জানান দিচ্ছিল সে এখন অনেক নিশ্চিন্তে আছে। এরপর রঘুপতির কাজ দেখতে গেলাম। সে মন দিয়ে বাগান চর্চা করছে। ফুল গাছ কেটে কেটে ছোট করছে, তাদের এক একটা আধার দিচ্ছে। রঘুপতিকে জিজ্ঞেস করলাম ওর মেয়ের কথা। সতীময়না কি বলল তার ভবিষ্যৎ নিয়ে। উত্তরে সে বলল মেয়ের বিয়ে হয়ে যাবে শিগগিরই, খুব বড় ঘরে, চিন্তার কারণ নেই। আচ্ছা, সতীময়না যা বলে তাই কি মিলে যায়? की बात करछन सर। एक बार एक आदमी आए थे बनकुरा से, पूछा कि उसका बिजनेस कैसा चलेगा। सती मैना क्या बोला जानते हो? बोला बिजनेस बाद में, पहले अपने आप को संभालो, खतरा है। তার পরের ঘটনাও রঘুপতি অত্যন্ত উৎসাহের সঙ্গে আমাকে বলে চলল। ভদ্রলোকের লোহা সিমেন্টের ব্যবসা ছিল, বাঁকুড়াতে অনেক নাম ডাক। সম্প্রতি মন্দা চলছিল কিছুটা। সতীময়নার কথাকে সে কতটা গুরুত্ব দিয়েছিল জানা নেই, কিন্তু সেই দিনই বাঁকুড়া ফেরবার পথে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। যে 3 জন গাড়িতে ছিল 3 জনই স্পট ডেড। সেই ঘটনার পর থেকে রঘুপতির মতন অসংখ্য মানুষের সতীময়নার ভবিষ্যৎ বচনের ওপরে অগাধ বিশ্বাস। কেউ কেউ ওদের দেবীর অংশ মনে করে। আজ রাত 9টার পর জনতা কারফিউ উঠে গেলে আবার একবার ওখানে গেলে কেমন হয়? আশুদা দুপুরে খেল না কিছু। সেই 3টি কয়েনের নমুনা আলোর সামনে রেখে পরীক্ষা করে গেল। রিক আজ ভালো আছে। মন্দিরা বৌদি আর রিক দুপুরে খাওয়া শেষ করে নিল। বৌদি একবার শুধু বলল, তোমার দাদাকে বলো না খেয়ে থাকলেই যে বুদ্ধি খুলে যাবে এমনটা কিন্তু নয়। বেশ স্নিগ্ধতা আছে আশুদার বৌদির দাম্পত্যে। কথোপকথন তেমন একটা হয় না। রিককে ঘিরে চাপা একটা অভিমানের পাঁচিল আছে দুজনের মধ্যে, অথবা বলা চলে কাঁটা তারের বেড়া। তবু মাঝে মাঝে ঘুলঘুলি দিয়ে পড়শি দেশের 2 নাগরিক যেমনভাবে দেখা করে চোখে চোখে কথা বলে, এও অনেকটা তেমন।
আশুদার জন্য অপেক্ষা করতে করতে আমারও খাওয়া হলো না। বিকেল 4:30 নাগাদ আশুদা হঠাৎ অর্ক, অর্ক, করে চেঁচিয়ে উঠল। আমি দৌড়ে গিয়ে আশুদার মুখ চোখ দেখে বুঝলাম সে রহস্যভেদ করেছে। আমাকে আসতে দেখে প্রবল উত্তেজনা নিয়ে আশুদা বলল, বস। তারপর চলল রহস্যভেদ। ভারতীয় মুদ্রার ইতিহাস সুপ্রাচীন। সেই মধ্য ভারতের তাম্রলিপ্তা মুদ্রা থেকে আধুনিক প্লাস্টিক কারেন্সি। আমরা জানি কয়েন তৈরি হয় মিন্টে। কলকাতার মাঝের হাটে তেমনই একটা মিন্ট আছে। আমাদের দেশের প্রাচীনতম টাকশাল 1757 সালে তৈরি। তারপর একে একে তৈরি হয় মুম্বাই মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট। কোন কয়েন কোথায় তৈরি তার একটা সহজ উপায় আছে। কয়েনে সংখ্যার নিচে যেখানে সাল লেখা থাকে তার নিচে থাকে সেই সূত্র। যেহেতু কলকাতার টাকশাল সবচেয়ে পুরনো, তাই একমাত্র তাদের বানানো কয়েনেই কোনো চিহ্ন থাকে না। এবার আসা যাক শেষ লটের কয়েনের নমুনাটিতে। 2 টাকার একটি কয়েন, লক্ষ্য করে দেখ নিচে সাল লেখা 2010, তার নিচে কোনো চিহ্ন নেই, অর্থাৎ এটা কলকাতায় তৈরি। শুধু এই কয়েন নয়, ওই প্যাকেটের সব কটা কয়েনেই এই এক চিহ্ন মিলবে। তার মানে শেষ প্যাকেট কলকাতায়। এবার আসি মাঝের প্যাকেটের 1 টাকায়। সেখানে এক সংখ্যা ও তার নিচের সাল 2002 এর নিচে রয়েছে একটা ডায়মন্ড চিহ্ন। এই চিহ্ন থাকা মানে এই কয়েনগুলো মুম্বাইতে বানানো। এবার আসি প্রথম প্যাকেটে। সিকি পয়সা আজ আর চলে না জানা সত্ত্বেও বৃন্দন আগরওয়াল ডাক্তার নভনীলকে সেই সিকি পয়সাই দিল কেন? বৃন্দনদের দেখে তো কেউ দরিদ্র বলবে না। তাহলে আসলে এই কয়েনগুলো একজন কয়েন সংগ্রাহকের কাছে মহামূল্যবান। কেন? দেখে নে। ভারতবর্ষে মাঝে মাঝে নানান সমস্যায় দেশীয় মিন্টগুলোতে কয়েন বানানো সম্ভব হয়নি। সেই সময় ভারতকে বিদেশি টাঁকশালগুলোর শরণাপন্ন হতে হয়েছে। কখনো মেক্সিকো, কখনো ব্রিটেন, কখনো সিওল। বিদেশি মিন্টে তৈরি কয়েনে নিজস্ব চিহ্ন থাকে যা দেশীয় চিহ্নের সঙ্গে মেলে না। এবার 25 পয়সার চিহ্নটা ভালো করে দেখ। সাল 1985। ওই সালে ভারত সরকার কানাডার ওটাওয়া টাঁকশালের সাহায্য চায়। কয়েনের সালের নিচে ছোট্ট করে সি অক্ষর লিখে দেওয়া হয়। এই 1000টি 25 পয়সা, তার মানে কানাডার সেই ওটাওয়ার টাঁকশালে তৈরি। বুঝলাম, কিন্তু এর মাধ্যমে বৃন্দন আসলে কি বোঝাতে চাইছে? বৃন্দন নভনীল মাহাতোকে একটা মানচিত্র দেখিয়ে আগে থেকে সতর্ক করে দিতে চেয়েছে। নভনীল সেটা ধরতে পারেনি। কিরকম? প্রথমে কানাডার ওটাওয়া, তারপর মুম্বাই, আর শেষে কলকাতা। বৃন্দনের যাত্রাপথ। তাহলে কি বৃন্দনকে আগেই চিনত নভনীল? কিন্তু বনলতা দেবী তো বলল তাদের বাড়ি মুম্বাই। উনিও কি মিথ্যে বললেন? হয়তো না। যাত্রাপথের দ্বিতীয় স্টেশন তো মুম্বাই। এখন দুটো জিনিস খুব জরুরি জানা। 1, নভনীল কখনো কানাডায় গিয়েছিল কিনা, আর 2, বৃন্দন আগরওয়ালের কানাডার ইতিহাস। বেশ, খেয়ে নি চলো। নবনীল মাহাতোর কানাডা ভ্রমণের কথা না হয় তার স্ত্রীর থেকে জানা যাবে, কিন্তু বৃন্দন আগরওয়ালের কথা জানবে কি করে? এই মুরগির ঝোলটার মতো আমাদের রহস্যটাও ক্রমশ লবণাক্ত হয়ে যাচ্ছে, বুঝলি? তোর সেই লবণাক্ত গ্রামের মতো। তুমি কিন্তু বললে না। অনুপম দত্ত খানিকটা সাহায্য করবে, বাকিটা করবে তোর বন্ধুর সেই মেয়েটি, নর্মদা না কি যেন নাম। নর্মদা? কিভাবে? দেখ, জলে লবণ থাকা মানেই যে সেই জল বিষাক্ত এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। ঠিক তেমনি নর্মদা একসময় মাদকাসক্তির কবলে পড়েছিল মানেই তার সমস্ত ক্ষমতা নষ্ট হয়ে গেছে, এই কথা ভাবতেও আমি রাজি নই। আমি খবর পেয়েছি ওর কম্পিউটারের জ্ঞান গভীর, এমনকি হ্যাকিংয়েও ওর বিপুল দক্ষতা। ওর সাহায্য নিয়ে বৃন্দনের খুঁটিনাটি বের করতে হবে। আমি বিস্মিত হয়ে তাকিয়ে থাকি আশুদার দিকে, কিন্তু একটা খটকা থেকেই যায় মনে। আচ্ছা আশুদা, ধরে নিলাম কোনো একটা আক্রোশবশত বৃন্দন নবনীলকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। তাহলে কাজ সমাধা হয়ে যাওয়ার পর তারা এই অঞ্চলে রয়ে গেল কেন? এখানে থেকে যাওয়া মানে তো তাদের জন্যও বিপদ সংকেত, তাই নয় কি? এই কথা আমিও ভেবেছি, তবে এখনো তার সদুত্তর পাইনি।
তবে নিশ্চয়ই পেয়ে যাব শীঘ্রই। গতকাল জনতা কারফিউ থেকে মুক্তি পাবার সঙ্গে সঙ্গে মানুষের মনে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে আজ রাত থেকে নাকি টানা বন্ধ হয়ে যাবে সমস্ত কিছু। কতদিনের জন্য কেউ জানে না। মধ্যযুগে এমন হতো শুনেছি মহামারীর সময়, ভাবিনি এমনটা স্বচক্ষে দেখতে পারব। আমাদের এখানে বাংলোতে বাজার দোকানের ব্যবস্থা করছে রঘুপতি, কিন্তু এই একদিনের সচলতা আমার আর আশুদার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথমেই অনুপম দত্তর মাধ্যমে যোগাযোগ করতে হলো পাসপোর্ট অফিসে। আমাদের অনুমান মিলে যাচ্ছে, বৃন্দন আগরওয়াল আসলে কানাডার নাগরিক, ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছে। 2 মাস তার স্থায়িত্ব, তবে সে একলাই এসেছে, সঙ্গে কোনো গার্জেনের নাম নেই। তাহলে কি ওই অসুখের ঘটনাটা তার অভিনয়? অনুপম দত্তের তৎপরতায় পাওয়া গেল তার কানাডার ওয়াটাওয়াতে বাড়ির ঠিকানা। এমনকি তার একটি ফেসবুক অ্যাকাউন্টও আছে, আর সেখানে মুদ্রা সংগ্রাহক হিসাবে তার বেশ সুনাম আছে। এবার যেতে হবে নভনীল মাহাতোর বাড়ি, তার স্ত্রীর কাছ থেকে তথ্য প্রয়োজন। আশুদা বলছিল, সব মিলে গেলেও আমরা একটা জায়গায় আটকে যাব অর্ক। মোটিভ, উদ্দেশ্য। মোটিভ ছাড়া ক্রাইম হয় না। আর বৃন্দনের অসুস্থতা, ওটাও কি সাজানো? সেটা বলার সময় এখনো আসেনি। চল, বেরোতে হবে। চঞ্চল জনপদে পলাশ হেমব্রমের অটো চড়ে আমরা বেরিয়ে পড়লাম। নভনীল মাহাতোর বাড়িতে ঢুকলেই কেমন শূন্যতা লাগে। একটা খাঁ খাঁ করা ঘর আর উঠোন, জানি পুরোটাই আমার মনের দ্বারা নির্মিত পটচিত্র। শ্রমণার মৃত্যু শূন্যতার আরতি আমার অবচেতনে ঘা দিয়ে চলেছে যেন। আজও অবশ্য কলিং বেল টিপতেই তিনিই বেরিয়ে এলেন। প্রাথমিক জড়ত্বগুলো মনে হলো এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন। আমাদের বসতে বললেন, চা কফি খাবো কিনা জিজ্ঞেস করছিলেন। আমরা বারণ করলাম। আশুদাই কথোপকথন শুরু করল। একটা বিশেষ তথ্য জানতে আসা, বিরক্ত করলাম। বলুন। আমার তো সারাটা দিনই শূন্যতা নিয়ে কাটে, কেউ এলে ভালোই লাগে। বলুন। আপনার স্বামী কখনো বিদেশে গিয়েছিলেন? কোনো সেমিনার বা কোর্স? কোথাও গেলে আমাকে তেমন বলতেন না, অবশ্য যেতেনও না তেমন, ঘরেই তো থাকতেন। একবার বোধহয় গিয়েছিলেন, সেই সময়টা আমি অসুস্থ ছিলাম, বাপের বাড়িতে ছিলাম। ও ডিপ্রেস ছিল, আমি বললাম কোথাও একটা ঘুরে আসতে, বাইরে গেলে হয়তো ভালো লাগবে। কোথায় মনে আছে? না, ওর কোনো বিষয়ে আমার আগ্রহ ওই সময় থেকেই আমার হারিয়ে গেছিল। থাকতে হয় তাই থাকতাম, ওইটুকুই। তবে ওর পাসপোর্ট দেখলে বুঝতে পারবেন, আমি এনে দিচ্ছি, ওয়েট। নির্লিপ্তভাবেই শ্রমণা দেবী ভিতরে ঢুকে গেলেন। খানিক বাদে ডাক্তার নভনীলের পাসপোর্টটা নিয়ে আমাদের সামনে রাখলেন। আশুদা উল্টে পাল্টে দেখল, একবার বাংলাদেশ, একবার শ্রীলঙ্কা, আর তারপর কানাডা। বছর 2 আগে, সময়টা তার ভ্রূণ হত্যার সমসাময়িক। আশুদার মুখ চোখ দেখে বুঝলাম যে জিনিসটা খুঁজতে ও এখানে এসেছিল তা পেয়ে গেছে। পাসপোর্ট শ্রমণা দেবীকে ফেরত দিয়ে আশুদা বলল, কোনো সহকর্মী ডাক্তারবাবুর কথা আপনার মনে পড়ে, যিনি এই সফরে ওর সঙ্গী হয়েছিলেন? তেমন তো কারোর কথা আমাকে বলতো না, তবে একজন ছিলেন ডাক্তার রামামূর্তি, তার কথা নবনীল খুব বলতো। বিদেশের যে কটা সফর ওই রামামূর্তিই যোগাযোগ করে দিতেন, তবে ওনার ফোন নাম্বার চাইলে কিন্তু আমি দিতে পারবো না, দুঃখিত। আমরা শ্রমণাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলাম। আশুদা যেন কোনো ফর্মুলা মিলিয়ে চলেছে, মনে মনে বিড়বিড় করছে, একজন রামমূর্তিকে আমি চিনি, যদি তিনি হন, কিন্তু কিভাবে যোগাযোগ করি? এই বিষয়ে ব্রহ্মজিৎ বাবু সাহায্য করতে পারেন না? আলবাত পারে অর্ক, বেড়ে বলেছিস, চল দেখা যাক। রামামূর্তির ফোন নাম্বার আর ইমেল পাওয়া কঠিন হলো না। ব্রহ্মজিৎ বাবুর কাছে শুনলাম তিনি এখন ভারতীয় মনোরোগবিদ্যার গবেষণায় বেশ পরিচিত না। মানুষের মনের গঠনকে সম্পূর্ণভাবে পড়ে ফেলতে যে জিনগত মানচিত্রের প্রয়োজন, তার অন্বেষণে তিনি পরীক্ষা করে চলেছেন। অটো বাঁকুড়া রোডের কাছে দাঁড় করিয়ে আশুদা রামামূর্তিকে ফোনে ধরবার চেষ্টা করল। যতক্ষণ আশুদা কথা বলছিল আমি পলাশকে জিজ্ঞেস করলাম, লকডাউন হলো তো সব বন্ধ হয়ে যাবে, কি হবে তখন? জানি গলাই বাবু, কিছু জমানো আছে ঘরে, ওই দিয়ে চলে যে কটা দিন। আমরা তো রঘুপতিকে দিয়ে বেশ খানিক চাল ডাল কিনে রেখেছি।
তুমি সেখান থেকে কিছু নিয়ে যাও। এমনি তো লেবুক লাই বাবু, পরাণে লাগবে। ঠিক আছে, সন্ধ্যায় আপনাদের দুইজনারে দুটো মুখোশ দিয়ে যাব। এমন মুখোশ আপনাদের কলকাতায় পাবে লাই। অবাক হয়ে গেলাম। যে গ্রামকে শহরের মানুষ হাবাতে ভিখিরি মনে করে, সেই গ্রামের মানুষ বিনা পরিশ্রমে একান্ন গ্রহণ করতেও নারাজ। অন্যদিকে আমরা শহরবাসীরা কেমন হাঁ করে বসে থাকি, কবে কেউ কিছু একটা বিনামূল্যে দেবে। কত পার্থক্য! পলাশের মতন মানুষের জন্য মন কেমন করে উঠল। ফোনে কথাবার্তা শেষ করে আশুদা বলল, মনে হচ্ছে সূত্র ধরেই এগোচ্ছি অর্ক, ঠিক পথে। রামমূর্তি নভনীল মাহাতোকে চিনতে পেরেছে। ওরা দুজনে একসঙ্গেই বছর 2 আগে কানাডার ওটাওয়াতে একটা বিশ্ব মানসিক রোগ সম্মেলনে যোগ দিতে গিয়েছিল। ওখানে ওরা 3 দিন ছিল। তখন ওখানকার একজন মনোরোগ বিশেষজ্ঞ জেমস সন্ডার্সের সঙ্গে ওদের আলাপ হয়। একটি মহিলা রোগী নিয়ে ওদের মধ্যে আলোচনা হয়। একদিন রামামূর্তির অনুরোধে নভনীল তাকে দেখতে যান। মহিলাটি ফিট হলে অদ্ভুত ভাষায় কথা বলতেন, অনেকটা সংস্কৃত আর বাংলা মেশানো। প্রথমে ভাবতেন ডিসোসিয়েশন, পরে তা ভয়ঙ্কর রূপ নিল। তাই ভর্তি করে ইলেকট্রোকনভালসিভ থেরাপি দেওয়া হলো। লাভ হলো না। নভনীল ভারতীয় হওয়ায় সন্ডার্স তার পরামর্শ চান। তিনি ভেবেছিলেন সেই ভাষাগুলো নভনীল বুঝতে পারবেন। মাত্র একবারই গিয়েছিলেন নভনীল, তারপর ফিরে আসেন। রামামূর্তির সেদিন প্রেজেন্টেশন থাকায় যেতে পারেননি। তবে সে বলল ওই মহিলা বিধবা, কিন্তু স্বামী ছিলেন কোটিপতি, কানাডার বাণিজ্য দৈত্য, কম্পিউটার জায়ান্ট। নভনীলকে টাকা দিতে চেয়েছিল স্যান্ডার্স, নভনীল নেয়নি। বেশ, তাহলে তো সন্ডার্সের সঙ্গে কথা বললেই সমাধান হয়ে যাবে সবকিছু। সেখানেই তো সমস্যা। ওই রোগীর মৃত্যুর ঠিক 1 সপ্তাহ বাদে কোনো এক অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে সন্ডার্সের মৃত্যু ঘটে। কানাডার পুলিশ এখনও সে অপরাধীকে খুঁজে চলেছে। সে পলাতক। যা, এ তো দরজা খুলেই বন্ধ হয়ে গেল। কিন্তু এই ঘটনার সঙ্গে বৃন্দন আগরওয়াল যুক্ত হলো কিভাবে? ওই মহিলা রোগিনীর মৃত্যু হয়েছিল অদ্ভুতভাবে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়। সম্ভবত তাঁর সেবা যত্ন করার মতো কেউ ছিলেন না। অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছিলেন, হাত বেঁকে গিয়েছিল। তবু শেষ পর্যন্ত তাঁর হাতে শক্ত করে ধরা ছিল একটি ছোট শ্রীমদ্ ভগবদ্ গীতা। বৃন্দন আগরওয়াল ওই মহিলার একমাত্র ছেলে, $কোটি সাম্রাজ্যের একমাত্র ওয়ারিশ, এখন সাহেব বাঁধের অতিথি। আমার মাথা ঘুরতে থাকে। রহস্যের গতি হঠাৎ কেমন আশেপাশের পরিবেশের মতোই দিক বদল করছে। একটা খটকা তবু মনে থেকে যায়। সন্ডার্সের মৃত্যু, নভনীলের আত্মহত্যা আর বৃন্দন আগরওয়ালের পাতলইতে জলাধারের পাশে অবসর যাপন। কাকতালীয় নয়তো এত বড় কর্মযজ্ঞের পিছনে উদ্দেশ্য কি? আর কেনই বা তার উদ্দেশ্য সাধনের পর এখানেই পড়ে থাকবে? এর উত্তর দুজন দিতে পারে। 1 মৃন্ময় হালদার ওরফে ওয়াহিব, 2 বৃন্দনের বাড়িতে থাকা ওই চাদরে মোড়া মানুষ রসময় বাবু, যাকে সেতী বলে ভুল করেছিলেন, আর বনলতা দিদি যাকে বোবা বলে চালিয়ে দেবেন। তুমি বলছো মৃন্ময় এর সঙ্গে জড়িত? সোজাসুজি না হলেও অজান্তেই হয়তো। প্রেম অন্ধ, বুঝিস না? ঠিক হলো আজ দুপুরের খাবার পলাশের বাড়ি হবে। রিক আর মন্দিরা বৌদিও যাবে। সঙ্গে আমরা কয়েক প্যাকেট চাল, ডাল, আলু, পেঁয়াজ নিয়ে নেব। পলাশ খুব খুশি। সকলকে লুকোতে পারলেও আমি জানি আশুদার আসল উদ্দেশ্য ওই বৃন্দনের বাড়ি আর একবার যাওয়া। ও কিছু একটা আন্দাজ করতে পেরেই এই আয়োজনে সাড়া দিয়েছে। আমার অনুমান সত্যি প্রমাণ করেই আশুদার রিক আর বৌদিকে পলাশের বাড়িতে রেখে আমাকে নিয়ে হাঁটা পথেই চলল বৃন্দনের বাড়ি। এখান থেকে মিনিট 15 হাঁটা পথ। লালমাটির রাস্তা যান চলাচলে কোথাও কোথাও দেবে গিয়েছে। গতকালের থমথমে আতঙ্কের চাহনি এখনও লোকজনের চোখমুখ থেকে কাটেনি। আমরা পাতলুইয়ের সেই সার্ভিস বাংলোর দিকে চলেছিলাম। যেতে যেতেই আশুদা বলল, বৃন্দনের অটিজম আছে, কিন্তু খুব সাধারণ অটিজম এটা নয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে হাই ফাংশনিং অটিজম। স্বাভাবিকতার চেয়ে এই রোগের পার্থক্য এতটাই কম যে বহুদিন অবধি মনোবিজ্ঞানীরা একে আলাদা অস্তিত্বের মর্যাদাই দিতে চাননি। অটিজমের কিছু কিছু লক্ষণ থাকলেও
এদের কেউ কেউ অসাধারণ মেধা ও বুদ্ধির অধিকারী হয়, এতটাই যে কেউ কেউ স্বনামধন্য চিত্রকর হয়ে ওঠেন, আবার কেউ কেউ কুখ্যাত সমাজবিরোধী। একটা বিষয় অবশ্য অটিজমের মতোই এদের মধ্যেও দেখা যায়, এরা চট করে একটি বিশেষ জিনিসের থেকে বেরিয়ে আসতে পারেন না, বিশেষত সেটা যদি তার অ্যাটাচমেন্ট ফিগার হয়, যেমন মা বাবা বা কোনো পুতুল, অবস্থান। হ্যাঁ, সেই কারণেই বৃন্দনের মুদ্রা সংগ্রাহক হিসেবে এত নাম ডাক। বৃন্দনের চিত্রশিল্পী হিসেবেও কম খ্যাতি নেই। কানাডায় ওর দুটো আর্ট এক্সিবিশন হয়েছে, রামামূর্তি জানিয়েছে। আমরা এখন কেন চলেছি? অন্ধ জনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। আশুদা হিয়ালি করছে। আমরা অবশ্য বৃন্দনের কটেজের দৌড়গোড়ায় পৌঁছে গেছি ততক্ষণে। গেটে ঢুকতে ঢুকতে আশুদা বলল, যাই হয়ে যাক, ঘাবড়ে যাবি না। আমি ঘাড় নাড়িয়ে ভাবতে থাকি কি হতে চলেছে কে জানে। কলিং বেল টিপতেই বনলতা দেবী এসে দাঁড়ালেন। খুব স্বাভাবিকভাবেই তার চোখ মুখ দেখে বুঝলাম তিনি আমাদের এখন ঠিক আশা করেননি। ইতস্তত করে বললেন, আসলে এখন তোকে খাবার দেওয়ার সময়, তাই। চিন্তা করবেন না, আমি বেশি সময় নেব না। আসলে পুলিশের কাছ থেকে এসেছি তো। ও। যেন অগত্যা বাধ্য হয়ে তিনি দরজা খুললেন। আশুদা ঘরে বসে বলল, আপনাদের বাড়ি আসলে কানাডায়, এটা লুকিয়ে গেলেন কেন? ভদ্রমহিলা ভয়ে ফর্সা হয়ে বললেন, আমার তো নয়, আমার বাড়ি মুম্বাই, আমধারিতে। আধার কার্ড দেখাতে পারি? আপনার না হোক, বৃন্দনের তো বটেই। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই যে চাদর মুড়ি দিয়ে লোকটা সদাশিব, ও আসলে কে একটু বলুন তো? কি মতলবে এখানে এসেছেন আপনারা? বনলতা এতগুলো পরপর আক্রমণ আশা করেন, উত্তর খুঁজছিলেন। তার এই ইতস্তত ভাব আশুদাকে বাড়তি সুবিধা এনে দিল। নভনীলকে বারবার কে ফোন করত? বৃন্দন, আপনি, নাকি সদাশিব? সদাশিব তো বোবা। আপনাদের সবার মুখোশ খুলে দেব আমি। আশুদা হুঙ্কার দিয়ে উঠল। আমি শুনতে পেলাম আমাদের এই উচ্চকিত কথোপকথন বৃন্দন ভালোভাবে নেয়নি। তীব্র আক্রোশ ভেসে আসছে ভেতর থেকে। তাকে সামলাবার চেষ্টা করছে কেউ। আশুদা থামল না, আর এখন একটা জিনিস করে বসলো যা আজ পর্যন্ত কখনো ওকে করতে দেখিনি। আশুদা একটা বন্দুকের জন্য আবেদন করেছিল, তা আগেই জানিয়েছিল, কিন্তু তারপর আর খেয়াল রাখেনি। আশুদা তার পকেট থেকে একটা 7.65 ক্যালিবারের পিস্তল বার করে সোজাসুজি তাক করল বনলতা দেবীর দিকে। এবার বলুন, নয়তো বিপদ। এক ঝিলিকে ঘরে একটা বিদ্যুৎ খেলে গেল। বনলতা দেবী আশ্চর্য গলায় চিৎকার করতে শুরু করলেন, হারমান, হারমান, সেউমা, সেউমা। আর তক্ষুনি বিদ্যুৎ গতিতে একটা সাদা মানুষ আছড়ে পড়ল আশুদার ওপর। তার হাতেও একটা সেমি অটোমেটিক রাইফেল। আশুদা বাধা দেবার চেষ্টা করল না, শুধু হাসতে লাগলো। মুখে বলল, সেজুজ জেন ব্লক। লোকটি এবার উঠে গম্ভীর গলায় বলল, আমি নীরব দর্শক ছিলাম এতক্ষণ। এবার সুযোগ পেয়ে আশুদার হাত থেকে ছিটকে যাওয়া পিস্তলটা তুলে নিয়ে বেরিয়ে এলাম। সাদা লোকটি তখনও চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আশুদা অপেরার কায়দায় অভিবাদন জানিয়ে বেরিয়ে এলো। কি বলল এই লোকটা? প্রথমে যেটা বলল তার অর্থ জাহান্নামে যাও, আর শেষে যেটা বলল তার অর্থ এর শোধ ওরা নেবেই। কি ভাষা এটা? ফরাসি। কানাডায় সিংহভাগ লোক ফরাসি ভাষায় কথা বলে, বাকিরা ইংরেজিতে। তোমার ওই যন্ত্র আছে জানতাম না তো। আবেদন আগেই করেছিলাম, তোকে বলেছি, কিন্তু এখনো হাতে আসেনি। নিলে তো কলকাতা থেকে নিতে হবে। তাহলে ওটা? এটা পরশু মেলা থেকে কেনা, এক কারিগরকে বলে বানিয়েছি। ছবি দেখিয়েছিলাম, অবিকল যেন আসল লাগে। তোমারটা নকল হলেও ওরটা কিন্তু আসল ছিল। যদি চালিয়ে দিত? পারতো না। এটা একটা ট্রেস টেস্ট ধরে নে। সত্যি আর মিথ্যা মনোরোগ ধরতে আগেকার সময় ডাক্তারবাবুরা এরকম সব উপায়ের সাহায্য নিতেন। মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন তার আসল রূপ বেরিয়ে পড়ে। লোকটা তাহলে বোবা না? তোমার অনুমান ঠিক? বোবা নয়, ও সম্ভবত কানাডার বাসিন্দা। নাম হারমান। এবার বৃন্দন, হারমান আর বনলতার আসল পরিচয়টা বের করতে হবে। যদি পালিয়ে যায়? পারবে না, পলাশকে বলা আছে। ওর বন্ধু বান্ধবরা খেয়াল রাখছে। তাছাড়া পুলিশকে জানালে তারাও ব্যবস্থা নেবে। এই দেশে বন্দুক হাতে ঘুরে বেড়ানো তো সহজ নয়। এটা কানাডা নয়,
যে যখন তখন যেখানে সেখানে যার তার উপর গুলি চালিয়ে দেবে। তাহলে তাহলে আপাতত ছড়ি দাও, তারপর রাতে সতী ময়নার শো। তা কি করে বুঝলে যে ওই লোকটার আসল রূপ এভাবে বেরিয়ে আসবে? পৃথিবীতে সন্তানের পিতার মতো অসহায় আর কেউ হয় না রে। হারমান লোকটাও তাই অসহায়। কিন্তু তার সন্তানকে? তুই লোকটার চোখ আর ডান হাত খেয়াল করিস নি, করলে দেখতিস বৃন্দন আর হারমান দুজনেরই ডান হাতে 6টা আঙুল আর চোখের মনির কাছে একটা কালো তিল আছে। তার মানে হারমান বৃন্দনের বাবা? সেরকম সম্ভাবনা রয়েছে অর্ক, বেশ জোরালো সম্ভাবনা। পলাশের বাড়ি ফিরে আমরা দেখলাম তাকে ঘিরে রীতিমতন মজলিস বসে গেছে। অপূর্ব সুন্দর বাঁশি বাজায় পলাশ, গানের গলাটিও নেহাত মন্দ নয়। বাপলা সেরেং গাইছে সে। সাঁওতালি ভাষায় বাপলা শব্দের অর্থ বিবাহ। গ্রামের এক যুবতীর বিয়ে হয়ে যাচ্ছে তার অমতে, সে তার পছন্দের সঙ্গীর জন্য গাইছে। এই গানে সে সদ্য বিবাহিত মেয়েটি কেঁদে বলছে, আমাকে তো নিয়ে চলেছ পালকির উপরে, তুমি রয়ে গেলে ধুলার দেশে। আজ সন্ধ্যা বা কাল দুপুরের মধ্যে না ফিরে এলে বিয়ে করো। পলাশের সঙ্গে তাল মিলিয়ে মাদল বাজাচ্ছে ওর মেজ বোন। রিক হাততালি দিয়ে হেসে উঠছে মাঝে মাঝে। খানিক আগের রোমহর্ষক খণ্ডযুদ্ধের কানামাত্র মিল এখানে পাওয়া যাবে না। অথচ এমনই এক করুণ বাপলা সেরেং বেজেছিল নভনীল মাহাতোর বৈধব্যপ্রাপ্ত স্ত্রীর চোখে। শুধু সেখানে শব্দগুলো বেজে ওঠেনি এইভাবে। মন্দিরা বৌদিও দেখলাম খুব আনন্দ পেয়েছে। সবশেষে বেরিয়ে আসার সময় তিনি পলাশকে বললেন, এত ভালো বাঁশি বাজাও, গান করো, বিয়ে করছো না কেন পলাশ? আমি তো শুনেছি সাঁওতালি মেয়েরা তোমার মতো একজন ছেলেকেই সবসময় জীবনসঙ্গী করতে চায়। বলতে বলতেই তার গলা ধরে এলো। পলাশ আর রিকের বয়সের বিশেষ পার্থক্য নেই। রিক একসময় ভালো গিটার বাজিয়ে গান করত, আজ সেই সব অতীতের কথা। আশুদা সামলে নিল। আমরা সাহেববাঁধ ফিরে চললাম। রিককে নিয়ে বাংলায় ফেরবার পথে মন্দিরা বৌদি পলাশের কাছে বায়না করে বসল। একটিবার তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন যেতে চান সন্ধ্যারতির সময়। কে জানে এরপর আর ঘর থেকে বের হবার সুযোগ পাওয়া যাবে কিনা। ওদেরকে আমার আর আশুদার বৃন্দনের বাড়ি গিয়ে দুঃসাহসিক অভিযানের কথা কিছু বললাম না। তবে বেশ শিহরিত লাগলো এই ভেবে যে সদাশিব সেজে থাকা হারমান বৃন্দনের সম্ভাব্য পিতা। দুপুরে খানিকটা বিশ্রামের তোড়জোড় হলো। সাহেববাদের জলে আজও দেখতে পেলাম একজোড়া পানকৌড়ি ডুব দিচ্ছে আর উঠছে, ঠিক যেন মায়ার আগলে ডুব দিয়ে সত্যের নিত্যতা পরখ করতে চাওয়া। সকালে যখন বিশ্রামে যায় আশুদা তখন কাজে মনোনিবেশ করে, এটাই নিয়ম। আশুদা এই সময়টা ফোনে ফোনে কাটালো। প্রথম ফোন অনুপম দত্তকে, লোকাল পুলিশকে বৃন্দনের ব্যাপারটায় সতর্ক করে রাখা। তারপর ব্রহ্মজিৎ বাবুকে ফোন করে নভনীল মাহাতোর ইমেল আইডি নেওয়া। শেষমেশ নর্মদাকে ফোন করা। শেষ নাম্বারটা আমারই দেওয়া। নর্মদাকে আগামীকাল লকডাউনের সময় আশুদা আমাদের এই রহস্যে কাজে লাগাতে চায়। ধাপে ধাপে প্রথমে হ্যাক করতে হবে নভনীলের ইমেল, তারপর সেখান থেকে বৃন্দনের ঠিকানা ট্র্যাক করতে হবে। তারপর তাকে হ্যাক করে বৃন্দন আগরওয়াল ও আগরওয়াল খানদানের রহস্য সমাধান করা। এর কোনোটাই আইনত হবে না, কিন্তু যা কিছু আইনত নয় তার প্রতি নর্মদার যত আগ্রহ। সুতরাং সে রাজি হয়ে গেল। পলাশের বাড়ি থেকে আশুদা আর আমার একটি মহৎ প্রাপ্তিও ঘটেছে। আগেই বলেছি, পলাশ হেমব্রমের বাবা ছৌ মুখোশ বানান। একসময় ছৌ নাচ করতেও পারতেন। তার মতন লাফ দিয়ে ঘুরতে খুব কম নর্তকীই পারেন। আঁকার ইঙ্গিতটিও তার নেহাত মন্দ নয়। চড়িদার কর্মশালা থেকে তাই তিনি আমার আর আশুদার জন্য দুটি ছৌ মুখোশ এনেছেন। আশুদার মুখোশ করাল দন্ত বিশিষ্ট। বৌদি দেখে বললেন, যোগ্য লোককে যোগ্য জিনিস দেয়া হয়েছে। লক্ষ্য করছি এই কদিনে রিকের অগ্রপ্রাপ্তির সঙ্গে সঙ্গে আশুদার মন্দিরা বৌদির দাম্পত্যটাও স্বাভাবিক হয়ে আসছে। সন্তানকে ঘিরে একসময় সমস্ত পরিবারের মনগুলো ঘুরপাক খেতে থাকে। আশুদার পরিবার এর প্রমাণ। আমি পেলাম গণেশের মুখোশ, নধরকান্তি সাদা মুখ, গোলাপি সুর। আশুদা বলল, আমার মুখোশটা কার বুঝতে পারলি? আমি ঘাড় নাড়ি। দৈত্যের মতন মুখোশ কোনো অপদেবতার হওয়ার সম্ভাবনাই বেশি।
এ মুখোশ কিরাতের। কিরাত মানে শিব। শিব ঠাকুর মানুষের অবচেতনের সুপ্ত মৃত্যু ভয়ের প্রতীক, তাই তাঁকে আর সে সুদর্শন ভাববে কি করে? আমি ভাবি আশুতোষ মানেও তো শিব, তাই যোগ্য লোকের হাতে যোগ্য জিনিস গিয়েছে। আমাদের মুখোশ পড়তে দেখে রিক ছেলে মানুষের মতন হাততালি দিয়ে উঠল। তার খিলখিল হাসি দেখে পলাশের বাবা বললেন, কাল থেকে তো সব বন্ধ হইবে, জানি না কি খেয়ে থাকবো, কিন্তু আপনাদের তো সে ভাবনা নাই, তাই এই পোলাডারে ওই মুখোশ পইরা একটু হাসাইবেন, ও আনন্দ পাবে। আশুদা মুখোশের দাম দিতে গেল, কিন্তু তিনি কিছুতেই নিলেন না, কারণ ওই দুটো উপহার। মনে মনে ভাবলাম, বাংলোবন্দি দিনগুলো ছৌ মুখোশ পরে রিককে আনন্দ দেওয়া যাবে। আশুদা বলল, এই ভাইরাসটা আমাদের সকলকে মুখোশ পরিয়ে ছেড়েছে বটে, কিন্তু আমরা সকলে কিন্তু এর আগে মুখোশ পরেই ছিলাম ও আছি। সভ্যতা আর ভদ্রতার সামাজিকতার মুখোশ। তার আড়ালে থাকা অবচেতন এই কিরাতের মতোই করাল বদন ও ভয়ঙ্কর। গোধূলি নেমে আসতেই বেরিয়ে পড়লাম সকলে। রেলগেট পেরিয়ে যে রাস্তা গড় পঞ্চকোটের দিকে চলে গেছে, তারই বাম পাশে রামকৃষ্ণ মিশন। আমাদের অটো রাস্তার উপরেই দাঁড় করিয়ে রাখলাম। মিশনে পা রাখতেই মনের মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে এলো। চারিদিকে এতটুকু শব্দ নেই কোথাও। বনানী বিটপি আম্রবন আরণ্যকের মতোই আগলে রেখেছে আমাদের পথ। প্রতিটি মানুষ যেন ধ্যানতন্ময়, প্রতিটি শিক্ষার্থী ব্রতী। আশ্চর্য হয়ে দেখলাম, রিক এই পরিবেশে এসে কেমন শান্ত হয়ে গেছে। আবারও যেন সেই পুরনো মেধা ফিরে আসছে। তবে কি রিক আবার ফিরে আসছে স্বাভাবিকতায়? মন্দিরা বৌদি আর আশুদা ওকে নিয়ে প্রধান প্রার্থনা ঘরের দিকে এগিয়ে গেল। আমি খানিক বাইরের উঠোনে বসে ময়ূর দেখতে লাগলাম। তার চোখে মুখে মারণ সংক্রমণের ভয় নেই। তার পেখমে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি কেউ। ময়ূরের এই অবলীলাক্রমে হেঁটে যাওয়া দেখতে দেখতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেই নিত্যসিদ্ধ নিয়ে বলা হোমা পাখির দৃষ্টান্তের কথা মনে পড়ে গেল। তার মা উঁচু আকাশে উড়তে উড়তে প্রসব করত সন্তান। সেই সন্তান পৃথিবীর দিকে আছড়ে পড়তে পড়তে তার থেকে ডানা মেলে দিত মাটিতে পড়বার আগে, আর তক্ষুনি সে ছুটে যেত মায়ের কাছে। আর তক্ষুনি কোথায় মা? আমাদের এই সাহেববাঁধের রহস্যে কেন্দ্রে থাকা বৃন্দন আগরওয়ালও ঠিক সেই হোমা পাখির ছানার মতো। তার মাকে না খুঁজে পাবার আসল কারণ হয়তো অনুসন্ধান করে বের করবে নর্মদা। কিন্তু কারণ যাই হোক, তাতে বৃন্দনের অসহায়তা অস্বীকার করা যায় না, কারণ তার মতোই আমরা সকলেই তো হয় সেই অরণ্যে কাঠ, নয়তো হোমা পাখির ছানা। মায়ের বাঁধনে জাগতিক ডুবে অবচেতনে পড়ে থাকা সেই মহাকালের আহ্বান অনুভব করা সাহেববাদের জলে অতল গভীরতা অন্বেষণের মতোই কঠিন। দূর থেকে দেখি প্রার্থনা শুরু হয়েছে। দুর্জেয় মানুষগুলো আসলে কত অসহায়। অন্যদিকে সতী ময়না আর ওয়াহিবদের কথাও ভাবি, ওরাও তো সেই হোমা পাখির মতোই। কি বিচিত্র এই আয়োজন! আশ্রম থেকে বের হতে হতে সন্ধ্যা পেরিয়ে রাত। আশুদা, বৌদি আর রিক তিনজনই খুব খুশি। বাংলোতে নামতে রঘুপতি বলল, बाबूजी, कल क्या सामान मिले ना मिले, इसलिए मैंने थोड़ा थोड़ा करके वो चावल, दाल, आलू और तेल खरीद के लाया हूँ। বেড়ে করেছো। তবে কাল থেকে আমাদের বাড়িতে আমরা 4 জন, তুমি, রঘুপতি ছাড়াও আরো 5 জনের রান্না হবে। রঘুপতি আকাশ থেকে পড়ে। আমিও হিসেব মেলাতে পারি না। তখন আশুদা পলাশকে বলে, কাল থেকে তোমাদের বাড়ি রান্না করে আমরা পাঠাবো। আমি পুলিশকে বলে রাখবো, আমাদেরকে কেউ আটকাবে না। পলাশ একটু সংকোচ করলে আশুদা বলে, আমি তোমার বাবা মায়ের সঙ্গে আগেই কথা বলে রেখেছি পলাশ, আর তাছাড়া এই লড়াইটা তো আমাদের সকলের। পলাশের চোখ ছলছল। আশুদার হাত ধরে বসে পড়ে। আপনাদের কি যে বলি। কিচ্ছু বলতে হবে না পলাশ, ওরা বাংলোতে থাকুক, তুমি একটু আমাদের নিয়ে চলো মেলায়। এত রাতে সতী ময়নার কাছে? যদিও মন কেমন করছিল আমার। একেই কি তবে নিশি ডাক বলে? রঘুপতি গেট বন্ধ করে দিল। আমরা চললাম সতী ময়নার কাছে। আশুদাকে বললাম, আজও কি জিজ্ঞেস করবে ওকে? না, আজ কথা বলবো ওদের সঙ্গে। মেলা ভেঙে গেছে সরকারি ঘোষণার পর। দোকানিরা গুটিয়ে নিয়েছে তাদের পসরা। কেউ কেউ ইতিমধ্যেই পাড়ি দিয়েছে তাদের গ্রামের বাড়িতে। মাঝখানে সতী ময়নার তাঁবু আজ খানিকটা অগোছালো। ওয়াহিব ব্যস্ত, সঙ্গের ছেলেটির সঙ্গে আনাজ গোছাচ্ছে।
অবশ্য আমাদের আসতে দেখে সে আপত্তি না করে হেসে আমন্ত্রণ জানালো। পর্দার আড়াল থেকে দুটো মানুষ ওয়াহিবকে দেখছে আর খিলখিল করে হাসছে। তারা সতী আর ময়না। আশুদা ওয়াহিবকে বলল, তোমরা অযোধ্যায় ফিরে গেলে না? পুলিশ মানা করে দেশে, এখন যাওয়া যাবে নি, তাই এখানেই থেকে যাব ঠিক করছি। একটু সতী আর ময়নার সঙ্গে কথা বলতে চাই। বলেন না, আজ তো মেলা নাই, কেউ নাই, বলেন। আশুদা কি ভেবে 5 কিলো চাল আর আটা কিনেছিল, সেগুলো ওয়াহিবের হাতে তুলে দিল। তোমরা এগুলো রাখো, কাজে আসবে। আমরা আসছি শুনে সতী ময়না আগেই পর্দার আড়ালে মুখ লুকিয়েছিল। এই সতী ময়নার সঙ্গে সন্ধ্যার সেই অলৌকিক শক্তির সতী ময়নার কোনো মিল নেই। দুটি লাজুক গ্রাম্য যুবতী লজ্জায় মুখ লুকিয়ে বসে। আশুদা আর আমি আধ গোটানো কার্পেটের ওপরে বসে পড়লাম। আশুদা বলল, কয়েকটা প্রশ্ন করব সতী ময়না, তদন্তের জন্য দরকার। ওয়াহিব তোমাদের ভালোবাসে? ওরা এই প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। তবে ওদের চোখ মুখ দেখে সহজেই আন্দাজ করা যায় এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তোমাদের মধ্যে ঝগড়া হয় না? হয়তো মাঝে মধ্যেই হয়, তারপরে আবার মিটমাট হয়ে যায়। মিটমাট না করি আর উপায় কি? রাগ করি একজন না খেলি আরেকজনের পেটে যে টান পড়ে, আমাদের পাকস্থলী যে একটাই। আমি অবাক হচ্ছিলাম ওদের ভাষার ধরন দেখে। ওদের কথায় গ্রামীণ পুরুলিয়ার টান তেমন নেই। আমার প্রশ্নের উত্তর ওরাই দিল। সতী বলল, আসলে ছেলেবেলা থেকে কলকাতাতেই অনেকদিন কেটেছে আমাদের। বাবা তো অনেক আগেই পলাইছিল, মা একলা লড়াই করত। একদিন কলকাতায় এক সার্কাসওয়ালা মাকে কিছু টাকা দিয়ে নিয়ে গেল আমাদের। তখন আমাদের বয়স কত হবে, ওই বছর 4 হবে। তারপর আবার অযোধ্যায় ফিরি 15 বছর হলি। কেমন ছিল সেই সব দিন? শুনতে শুনতে চোখে জল এসে গেল। সতী ময়নার মাকে দেওয়া টাকা সুদে আসলে তুলে নিতে কোনো কসুর রাখেনি কলকাতা শহরে সেই সার্কাসওয়ালা। সার্কাসে ঘুরে ঘুরে নানান খেলা দেখাতে হতো। কোমরে ব্যথা হতো, কাঁধে যন্ত্রণা, তবু জন্তুর মতোই রাখা হতো ওদের। মাঝে মাঝে সার্কাস মালিকের বিশেষ অতিথিরা এলে খুলে ফেলতে হতো পরনের পোশাকও। নগ্ন হতে হতে একসময় কেটে গেল সেই দ্বিধাগ্রস্ততাও। 2-1 রাখতে হয়েছে ক্লায়েন্টের আবদার। কঠিন নরকের সেই যন্ত্রণা থেকে একদিন তারা মুক্তি পেল। মুক্তি দিল এক সংবাদপত্রের নির্ভীক সাংবাদিক। সতী ময়না তার নাম মনে রেখেছে, তরুণ সেনগুপ্ত। আশুদা পরে বলেছিল তরুণ সেনগুপ্ত এমনি এক নির্ভীক মানুষ ছিলেন। সতী ময়না নাম তাঁরই দেওয়া। কাগজে, টিভি চ্যানেলে নাম প্রচার হওয়ার পর অত্যাচার খানিক কমল। একদিন পুলিশি হেফাজতে আর তরুণবাবুর উদ্যোগে তারা ফিরে এলো অযোধ্যায়। কিন্তু তারপর মা বৃন্দা, পক্ষাঘাতে কাবু। তরুণবাবু এই ঘটনার খানিক পরে দুর্ঘটনায় প্রাণ হারাল। এই সময় দেবদূতের মতন ওয়াহিব এলো। ওই উদ্যোগ নিয়ে সতী ময়নাকে নতুন জীবন দিয়েছে। আমার শুনতে শুনতে মনে হলো ঠিক যেন রূপকথার গল্প শুনছি। খেয়াল করিনি দরজার আড়াল থেকে ওয়াহিব ওদের কথা শুনছিল। ওর 2 চোখে জল, ভালোবাসার জল। ওয়াহিবকে নিয়ে হিংসে হয় না? হয়তো ও ময়নাকে বেশি সুহাগ করলে আমার বড় কষ্ট হয়, আমারে শরম লাগে। তাহলে বিয়ে করবে কি করে দুজনে? ও খোঁজ নিয়েছে কলকাতায়, বোম্বেতে অপারেশন হয়। কিসের অপারেশন? কেন, আলাদা হবার অপারেশন। একটা পা ও পাবে, আরেকটা আমার হবে, কিন্তু দুজনেই ওকে শাদি করব। কিন্তু সে তো অনেক পয়সার ব্যাপার। হ্যাঁ, ও বন্দোবস্ত করবে বলেছে। আর না হলে? এইভাবেই থাকবো। তরুণবাবুকে কে এক কলকাতা ডাক্তার বলেছিলেন আমাদের মতো যমজরা নাকি বেশি দিন বাঁচে না। 2টি দেহের ভার, 1 জোড়া কিডনি আর পাকস্থলী লিবে কিভাবে? যতদিন বাঁচবো আনন্দ করি বাঁচবো, একেবারে বন্ধুর মতো। আমাদের আলাপচারিতার পর ওরা দুজন আমাদের গান শোনালো। এই গানের বাংলা করলে দাঁড়ায়, এই বড় গ্রামে এত নর্তকী, আমার বান্ধবীর বিয়ে, এসো আমরা দং নাচ করি, ভগবানের দেওয়া মিলন শিকল। যেন সতী গাইছে ময়নার জন্য আর ময়না সতীর জন্য। কি অপূর্ব সেই মায়া, নিশি ডাকের মতোই অপ্রতিরোধ্য। ফেরার সময় আশুদা বলল,
কি বিচিত্র জীবন বিধান বল। মন আলাদা, ভাবনা আলাদা, কিন্তু দেহ এক, তাই আলাদা হবার জো নেই। সহনশীলতার চূড়ান্ত পরীক্ষা এর চেয়ে বেশি আর কি বা হতে পারে? বলতে বলতেই আশুদার ফোন বেজে উঠল। খানিক হু হু করবার পর আশুদা বলল, অনুপম দত্তের ফোন। আজ দুপুর থেকে পাতলই বাংলোর ডেরা থেকে বৃন্দন, সদাশিব আর বনলতা গায়েব। এই পরিস্থিতিতে ওরা গেল কোথায়? জানি না, তবে সতীময়নার সঙ্গে কথা বলে বুঝেছি বৃন্দনের অর্থের জোর মারাত্মক। সে সতীময়নাকেও স্বপ্ন দেখাতে ছাড়েনি। ওয়াহিব যে টাকা জোগাড় করবে বলছে, সেটা কি তবে বৃন্দন? সম্ভবত, আমার অনুমান। তাহলে এইবার হঠাৎই অন্তর্ধান কিসের ইঙ্গিত দিচ্ছে আশুদা? এবার একটা অঘটন ঘটবেই, আমার মন বলছে। চোখ বন্ধ করে আশুদা ভাবনায় ডুব দিল। সকাল থেকে সাহেববাদের সামনের রাস্তা দেখে চেনার উপায় নেই। যে রাস্তায় স্কুল গাড়ি, টোটো, অটো আর গাড়ি তিল ধরানোর জায়গা থাকে না, আজ তা শুনশান, নিস্তব্ধ। বিজ্ঞানের সংগ্রহশালা বন্ধ হয়ে গেছে আগে। সাহেববাদের পার্কটাও তালা দেওয়া। আশেপাশে এখানে তেমন বাড়িঘরের ভিড়ভাট্টা নেই, তবু শোনা যাচ্ছে সব ঘরে টিভিতে খবর চলছে। ইউরোপে থাবা বসিয়েছে করোনা। ইতালির অবস্থা ভয়াবহ। ফ্রান্স আর ইংল্যান্ড পিছিয়ে নেই মৃত্যু মিছিলে। আমি ভাবতে থাকি, এই হঠাৎ সংকট কি মানুষে মানুষে বন্ধন আরও দৃঢ় করবে? যে পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কর্মক্ষেত্রের চাপে, তারা কি আবার জোড়া লেগে যাবে? প্রকৃতিও কি আবার একটু নির্মল হয়ে ওঠবার সুযোগ পাবে না? হয়তো দূষণ কমে যাবে অনেক, কিন্তু তার বদলে মানুষকে সেই চরম সওদাটাও সেরে ফেলতে হবে। মৃত্যু ভয়ের বিনিময়ে কর্মহীন অনাহারের ভ্রুকুটি। পুরুলিয়ার এই হঠাৎ সফরে না এলে জানতে পারতাম না বনের পাখির মতন উড়তে তারাই পারে, যাদের একটা নিশ্চয়তার সোনার খাঁচা আছে। বাকিরা মুক্ত হয়েও কৃতদাস জীবনযাপনের। আজ রিক হঠাৎ জোন্স ক্রাইটেরিয়া বলতে শুরু করল। এই বাতের শনাক্তকরণের লক্ষণগুলো আমাদের মেডিকেল কলেজে ছাত্র জীবনে মুখস্থ রাখতে হতো। বুঝতে পারছিলাম রিক আবার স্বাভাবিকতায় ফিরে আসছে। তাকে ঘিরে দুটি মানুষের জীবন, আশুদা ও মন্দিরা বৌদির, ক্রমশ সহজ হয়ে উঠছে। এই লকডাউন সেই বন্ধনকে হয়তো আরও সুদৃঢ় করবে। তাই হোক, আশুদাকে বিভ্রান্ত দেখতে ভালো লাগে না আমার। সারাদিন কেটে গেল টিভি পর্দার সামনে বসে। আমেরিকা সংক্রমণ তালিকায় নতুন সংযোজিত হয়েছে। ভারতে কবে এই অচলাবস্থা কাটবে এখনো বলা যাচ্ছে না। পলাশরা আজ দুপুর থেকে আমাদের বাড়িতেই থাকবে, সেভাবেই খাবারের যোগান দিচ্ছে রঘুপতি। আজ ওয়াহিব আর সতীময়নার কথা মনে পড়ছিল খুব। কি করছে ওরা কে জানে। মেলায় ইলেকট্রিক লাইন আপাতত প্রশাসন কাটবে না বলেছে, কিন্তু খাবার দাবার, এই হঠাৎ লকডাউন বিত্তশালী মানুষের কাছে বিলাসিতা, কিন্তু এইসব অসংগঠিত মানুষের কাছে এ হলো চরম অভিশাপ। আজ বড় মনে পড়ছে বৃন্দনের কথাও। কোথায় পালিয়ে গেল ওরা? তাহলে কি নভনীলকে খুন করতেই তার পুরুলিয়ায় আসা? আর সেই অদ্ভুত মানুষটা হারমান? এইসব রহস্যের সমাধান করতে হলে আজ রাত অবধি অপেক্ষা করতে হবে। এই লকডাউনে আমরা খাঁচার পাখি হয়ে বসে আছি ঘরে, আর একজন ঘরে বসেই বনের পাখির মতন হ্যাক করে চলেছে বৃন্দনের অ্যাকাউন্ট। তার নাম নর্মদা। আমার কলেজের অগ্রজ শুভব্রতদার সেই ভীতু ভীতু ভাব তার মেয়ের চোখে কোনোদিনও দেখিনি আমি। সে পারবেই আমার বিশ্বাস, কিন্তু সেটুকু জানতে আপাতত প্রতীক্ষা প্রতীক্ষা আর প্রতীক্ষা। আশুদা আজ সকাল থেকে ব্যস্ত। আজ সরকারি ঘোষণার পর নেটের গতি মন্থর হয়ে গেছে। ব্রহ্মজিৎ আচার্য নতুন মানুষ, আমাদের পুরুলিয়া পাঠিয়ে তিনি একই ঢিলে দুই পাখি মেরেছেন। আমাদের নিজস্ব হাওয়া বদল ছাড়াও ডক্টর নভনীল মাহাতোর মৃত্যু রহস্যের সঙ্গে আশুদাকে জুড়ে দেওয়া ধরে নেওয়া যায় একটা মাস্টার স্ট্রোক। আশুদা একটা সাদা কাগজে লিখে চলেছে। দ্বীপ্রহরে খাওয়া দাওয়ার সমাধা হলে আশুদা আর আমি বারান্দায় গিয়ে বসলাম। আশুদা সকাল থেকে হিজিবিজি কাটা কাগজটা গোল টেবিলে ফেলে বলল, পৃথিবীতে মানসিক রোগীর হাতে মনোরোগ বিশেষজ্ঞের খুন হওয়াটা নতুন কিছু নয়, অন্তত সমীক্ষা তাই বলছে।
ভাবলে অবাক হতে হবে যে রোগীর বা রোগীর বাড়ির লোকের হাতে মৃত্যু হওয়া ডাক্তারবাবুদের মধ্যে মনোরোগ বিশেষজ্ঞদের স্থান একেবারে প্রথমে। আর এই নষ্টামিতে আমেরিকা বেশ এগিয়ে। কানসাসে মাত্র 5 বছর আগে একজন মনোরোগ বিশেষজ্ঞকে কুপিয়ে হত্যা করে তার রোগী। ওখানকার আইনমহলে সেই কেস নিয়ে আজও আলোচনা হয়। আচ্ছা, তুমি তাহলে মোটামুটি নিশ্চিত যে নবনীল মাহাতোর আত্মহত্যার উদ্দেশ্য ও প্রণোদিতভাবে প্ররোচনা দিয়েছিল বৃন্দন? হ্যাঁ, প্রায় 99% নিশ্চিত। বাকিটা নির্ভর করছে তোর কলিগের মেয়েটি কি করতে পারে তার উপর। কিন্তু দুটো প্রশ্ন আসছে এখানে। প্রথম, যদি ফোন করেই ওর সাথে হতো তাহলে সেটা তো ক্যানাডা বা মুম্বাই বসেই ফোনে করা যেত। পুরুলিয়া আসারই বা কেন দরকার পড়ল? আর রেজগি দিয়ে নিজের যাত্রাপথ বুঝিয়ে দেবার চেষ্টাই বা কেন? আর দ্বিতীয়, কাজ সমাধা হয়ে যাওয়ার পর এখানে থেকে যাবার কারণ কি? প্রথম প্রশ্নের সম্ভাব্য উত্তর আন্দাজ করছি। যদি বৃন্দন সত্যি হাই ফাংশনিং অটিজম হয় তাহলে তার কিছু কিছু লক্ষণ ওর মধ্যে থেকে যাবে, যেমন কোনো ঘটনাকে চোখের সামনে ঘটতে না দেখা পর্যন্ত নিশ্চিত না হওয়া, এমনকি ভিকটিমকে প্রভোগ করাও অসম্ভব নয় যাতে একটা ন্যায্য ডুয়েল হয়। তবে তোর দ্বিতীয় প্রশ্নের উত্তর এখনো অজানা আমার কাছে, আর একটু সময় লাগবে হয়তো। আশুদা টেবিলের ওপরে কাঁচের কাগজদানিটিকে ঘোরাতে থাকে। বিকেল বিকেল বেশ কিছু লোক রাস্তায় বের হয়েছে। তাদের কারোর কারোর মুখোশ নেই বলে পুলিশ কড়া ভাষায় হাঁকিয়ে দিল। আজ সন্ধ্যাবেলা নর্মদা কতজনের মুখোশ খুলে দেবে কে জানে। বাইরে অন্ধকার, সাহেববাদ শান্ত হয়ে এসেছে। পলাশরা দুপুরে এসে দুপুরবেলার খাবার নিয়ে গেছে। অন্ধকার সারা পৃথিবী জুড়েও। আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ এবার আক্রান্ত। টিভি খুললে ভাইরাস ছাড়া আর কোনো খবর নেই। এরই মধ্যে এক এক করে নর্মদার মেইলগুলো আসতে লাগলো। সারাদিন ধরে কি পরিশ্রম করেছে তা বোঝা গেল ওই মেইলগুলো পড়ে। সেই মেইল আমি আর আশুদা পড়ে ফেললাম। সেই মেইল পড়ে এক রোমহর্ষক চিত্রনাট্যের খসড়া অনায়াসেই তৈরি করা যেতে পারে। নর্মদা মূলত বৃন্দনের ইমেল হ্যাক করে। এই প্রক্রিয়া সম্পূর্ণ আইনগত এ কথা বলতে পারি না, কিন্তু তদন্তের স্বার্থে সবকিছু অনেক সময়তে সোজা পথে করা যায় না। ইমেল হ্যাক করে বৃন্দন আগরওয়ালের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক প্রোফাইলে হাতড়েছে নর্মদা। আর তাতেই জানা গেল বৃন্দনের বাবা অবিনাশ আগরওয়াল ক্যানাডার ওয়াটাওয়ার একজন নামকরা ব্যবসায়ী। বৃন্দনের যখন খুব অল্প বয়স তখন হঠাৎ একদিন ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে উনি মারা যান। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাণিজ্য সাম্রাজ্যের হাল ধরতে হয় তার মাকে। বাবা অবিনাশ আগরওয়ালের জন্মসূত্র ইত্যাদি তার বিজনেস ফাইল হ্যাক করে বের করেছে নর্মদা, কিন্তু তার মায়ের কোনো ডিটেইলিং সেখানে নেই। তবে স্বামীর মৃত্যুর কিছুদিন পরে তার কিছু মানসিক রোগ দেখা দেয়। ফিট হতে থাকে ঘন ঘন। ফিট হলে তিনি অদ্ভুত এক মন্ত্র বলতেন। সেই ভাষা উদ্ধার করতে একদিন ডাক পড়ে নবনীল মাহাতোর। বৃন্দনের মায়ের লিখিত নাম রোজালিন। সোশ্যাল মিডিয়া জানাচ্ছে একটি ডান্স বারে তাকে দেখে অবিনাশ তার প্রেমে পড়ে যান। রোজালিনের চিকিৎসার ভার ছিল ডক্টর সন্ডার্সের উপর। তার কয়েকটি প্রেসক্রিপশনের কপি হ্যাক করে বের করেছে নর্মদা। সেখানে ক্লিনিক্যাল নোটে লেখা আছে রোজানিল সন্দেহ প্রবণতায় ভুগছিলেন। গোপনে মাদক এনে দিত তার স্বামীর সহযোগী হারমান। নবনীল যেই সময়টাতে গিয়েছিল ওকে দেখতে, সেই সময় কোনো কারণে সেই মাদক সরবরাহ বন্ধ হয়ে গেল। শুরু হলো উইথড্রয়াল। সন্ডার্সের প্রেসক্রিপশন বলছে সেই সময় ওষুধের মাত্রা বাড়িয়ে দিতে হলো অনেকটাই। তারপর একদিন হঠাৎ রোজানিলের মৃত্যু ঘটল। সকালে তার ঘরে তার দেহ আবিষ্কৃত হল। ময়নাতদন্তে অনুমান করা হয়েছিল অতিরিক্ত মানসিক রোগের ওষুধ খেয়ে ফেলবার পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই মৃত্যু। বৃন্দন তখন স্কুল পার হবার পথে। সেই বছর তার পরীক্ষা দেওয়া হলো না। 1 বছর নষ্ট হয়ে গেল। তবু সে হাল ছাড়েনি। পরন্ত বাণিজ্য সাম্রাজ্যের উত্তরাধিকার হিসাবে তাকে সাহায্য করতে হারমান হয়ে উঠল কো পার্টনার। এরই মধ্যে দুটো ঘটনা ঘটল। প্রথম, ডক্টর সন্ডার্স অস্বাভাবিকভাবে মারা গেলেন। তাকে হত্যা করা হয়েছে প্রমাণ করা গেলেও আততায়ীর সন্ধান মিলল না। তার কয়েক সপ্তাহের মধ্যেই আত্মহত্যা করলেন সন্ডার্সের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী মনোরোগ বিশেষজ্ঞ রল্যান্ড। এই ঘটনা ঘটল লন্ডনে।
এতটুকু পড়বার পর আশুদা বলল, মেয়েটা অসাধ্য সাধন করেছে, কিন্তু কয়েকটা মিসিং লিঙ্ক রেখে গেছে। যেমন এক, রোল্যান্ডের মৃত্যুর সময় বৃন্দন কোথায় ছিল সে কথা অবশ্য বের করা ওর পক্ষে কঠিন, বিদেশি পাসপোর্ট সাইট হ্যাক করা সহজ নয়। 2 নম্বর, এই হারমান লোকটা কে, ওর সম্পর্কে অনেকগুলো তথ্য দরকার। এই পুরুলিয়ার বনলতা দেবী বা কে, কি ওর পরিচয়? আর একটা খটকা, সেটা বৃন্দনকে নিয়ে। নর্মদা রোজালিনের সম্পূর্ণ মেডিকেল রেকর্ড হ্যাক করে বের করেছে, সেখানে তার বিগত 22 বছরের রেকর্ড আছে, কিন্তু কোনো ম্যাটারনিটি রেকর্ড নেই। কেন নেই? এমনকি বৃন্দনের জন্ম সার্টিফিকেটে তারিখটাও অনেক পরের। তখন হিসেব মতো তার 2-2.5 বছর বয়স। এখানেই খটকা। আশ্চর্য, আমি তো শুনেছিলাম ওদের জন্মানোর সঙ্গে সঙ্গে নাম ঠিক করে দিতে হয়। ঠিক। যাই হোক, এবার আমাকে সমুদ্র পাড়ি দিতে হবে বলে আশুদা চোখ টেপে। এই লকডাউনের সময় আশুদা সমুদ্র পাড়ি দেবে কি করে ভাবতে থাকি। এরই মধ্যে একটা দারুণ ঘটনা ঘটেছে। আশুদা যখন এই ঘটনার বর্ণনা দিচ্ছিল, দেখা গেল রিক তার ঘর থেকে বেরিয়ে এসেছে, কিন্তু সে কোনো চাঞ্চল্য দেখালো না। শান্ত হয়ে বসে পড়ল সোফার এক কোণে। আশুদার বলা প্রতিটা কথা শুনতে লাগল, ঠিক যেন রাতে ফুটন্ত চাঁদের মতো। তারপর আলোচনা শেষ হতেই ফিরে গেল ঘরে। আমি জানি আশুদা দেখেছে, মনে মনে খুশিও হয়েছে। ফিরে আসছে রিক, আবার ফিরে আসছে। আশুদা ঘুমোতে যাবার আগে বলল, এখন আমাকে বিরক্ত করবি না, বিলকে ফোন করব। স্কটল্যান্ড ইয়ার্ডে মোল্লার হোসেনের তদন্তে ও আমাকে অনেক সাহায্য করেছিল, আবার একবার দেখি ও কিছু করতে পারে কিনা। আশুদা চলে গেলে ঘরটা কেমন শূন্য লাগে। বাইরে নিস্তব্ধতা। রঘুপতি শুয়ে পড়েছে আগেই। আমি খোলা বারান্দায় এসে দাঁড়ালাম। মেলায় আর আলো নেই, নিশুতি রাত। নর্মদা আজ অসাধ্য সাধন করেছে। এই রহস্যে নতুন গতি এনে দিল। আমাদের বাংলোর বাম পাশে কৃষ্ণকলির গাছের ঝোপটা খানিক নড়ে উঠল যেন। মনে হলো তার আড়ালে জল জল করতে থাকা 2টো চোখ আমাকে দেখছে। নিজের মূর্খতায় নিজেই রসিকতা করি। আশুদার সঙ্গে থেকে থেকে আমিও কেমন প্যারানয়েড হয়ে গেছি। কুকুর বেড়াল কিছু একটা হবে। আমি বাংলোয় ঢুকে সদর দরজা বন্ধ করে দিলাম। লকডাউন শব্দটি এর আগে কখনো বাঙালির অভিধানে প্রবিষ্ট হয়েছে কিনা জানা নেই, কিন্তু গেল কয়েকদিনে আমার আশেপাশে যে পরিবর্তন দেখেছি তা এর আগে কখনো দেখিনি। শুধুই একে জনশূন্যতা বললে ভুল হবে। এই নিস্তব্ধতায় মিশে আছে আতঙ্ক, জীবন ধারণের আতঙ্ক আর সংক্রমণের আতঙ্ক সেখানে পালা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে। বিশ্বে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতেও ঢুকে পড়েছে এই রোগ। ইটালিতে মৃত্যুর পর শেষবারের জন্য আপনজনেরা তাদের প্রিয় মানুষটিকে বিদায় জানাতে পারছে না। স্পেনে লটারি করে রোগীকে ভেন্টিলেটরে তোলা হচ্ছে। যার নাম্বার আসছে না তাকে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে। সারা বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে। তার বিপুল জনসংখ্যা সংক্রামিত হলে কি ঘটতে পারে এই ভয় সকলের। অনুপম দত্তকে কয়েকদিন যোগাযোগ করা যায়নি। সম্ভবত তাকে লকডাউনে ডিউটি দেওয়া হয়েছে। বৃন্দনরা এখনও নিখোঁজ। আশুদা কাল সারা রাত তার স্কটল্যান্ড ইয়ার্ডের বন্ধু ক্লেমিন্সের সঙ্গে কথা বলেছে, কিন্তু কি কথা হলো কিছুই সে বলেনি আমাকে। হয়তো পরে বলবে। রিকের সামনে এইসব রোগের কথা আলোচনা করা হচ্ছে না ইচ্ছে করে। ও আবার ফিটে কষ্ট পাক আমরা চাই না। তবে দুপুরে পলাশ এসে এক অভিনব প্রস্তাব দিয়ে গেল। তারা আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে ছৌ নাচ দেখাতে চায়। আমরা রাজি হয়ে গেলাম এক কথায়। এই বাংলোতে অনেকগুলো ঘর, তাই ওরা নিচের তলায় যে কোনো ঘরে শুয়ে পড়লেই হলো। রিক আর মন্দিরা বৌদি খুব খুশি, আমিও মনে মনে খুশি হলাম। ঘর বন্ধ অন্ধকারে একসলতে আলো থাকুক না। দুপুর কেটে গেল সিনেমা দেখে। আশুদা পুরো সময়টা কাটালো কম্পিউটারের সামনে বসে। বাইরে ধুলোর কুণ্ডুলি পাখি উপরের দিকে উঠছে। নিশুতি রাস্তা, খটখটে রোদ্দুরে এমন দৃশ্য কখনো দেখিনি। পলাশ ফুলের ভারে নুয়ে পড়া গাছগুলো যেন আর চিন্তামগ্ন। রঘুপতি রান্না করছে নিচে। সতী ময়না আর ওয়াহিবরা কি করছে কে জানে। আর বৃন্দন
তারা কোথায় লুকিয়ে আমাদের সবারই অজানা। যখন বাস্তব তার উপস্থিতি নিষ্ক্রিয় করে তোলে, তখন অবচেতন আপাত বিশ্বে তার কল্পনা খুঁজে বেড়ায়, ফ্যান্টাসির জগতে পালিয়ে যেতে চায়। ড্র্যাগন, সুপারহিরো, লাল কমল, নীলকমলদের দেশে পরিযায়ী হয়ে ঘোরে। আমিও সেই রকমই একটা সিনেমার আশ্রয় নিলাম। প্রায় 9 বছর আগেকার এই সিনেমা, অথচ পরিচালক যেন ঠিক আজকের কথাই বলে চলেছেন। বিদেশে পাড়ি দেওয়া একটি মহিলা ও তার ছেলের হঠাৎ মৃত্যু ঘটল। তারপর জানা গেল সেই মৃত্যু আর কিছু নয়, এক অজানা ভাইরাসের কারণে। যা কিছু অজানা, যা কিছু নতুন, তাই পাশ্চাত্যের ভাষায় নোভেল। সৃষ্টিশীল মানুষরা বোধহয় অনেক দূর এগিয়ে গিয়ে দেখতে পান। পরিচালক স্টিভেন সডারবার্গ তেমনই একজন। বিকেল বিকেল পলাশরা সদল বলে চলে এলো। আশুদাও নাকি আজকের অনুষ্ঠানে ছৌয়ের মহড়া দেবে। নিচে বাংলোর হলঘরে আলো আঁধারি করে একটা প্রেক্ষাগৃহের আবহ তৈরি করা হয়েছে। দর্শকের আসনে রিক, মন্দিরা বৌদি, আমি আর রঘুপতি। বাকিরা ব্যস্ত সাজঘরে। আজ পলাশের দল আমাদের এই বাংলোতেই থেকে যাবে। ওরা সব মিলিয়ে 9-10 জন। রঘুপতি সেই মতন খাবার জোগান দিয়েছে। সাহেববাদের বাংলোতে ঘরের অভাব নেই। আশুদাও সাজে ব্যস্ত। কি হতে চলেছে, কে কোন চরিত্রে অভিনয় করবে, কিছুই জানা নেই। ছৌ নাম কোথা থেকে এলো এ নিয়ে বিতর্ক আছে। কেউ বলে ছৌ শব্দের উৎস ছদ্ম শব্দ থেকে, সেখানে মুখোশের আড়ালে ছদ্মবেশ ধারণ করতে হয়, তাই ছৌ। কেউ বলেন ছাউনি থেকে ছৌয়ের উৎপত্তি। শব্দের উৎস যাই হোক, ছৌ মুখোশের এই বর্ণাঢ্য উপস্থাপনা একমাত্র বাংলাতেই আছে। ছৌ পুরুলিয়া ছাড়াও ঝাড়খণ্ডের সেরাইকেল্লা অঞ্চলে ও ওড়িশার ময়ূরভঞ্জে জনপ্রিয়, কিন্তু সেখানে এই মুখোশের বা সাজসজ্জার আড়ম্বর নেই। পলাশের দল নিজেরাই প্রপস এনেছে, কারা নাকারা এনেছে, এসেছে তীর, ধনুক, টাঙ্গিও। বাইরে আকাশের আলো নিভু নিভু হতে আমরা দর্শকের আসনে বসে পড়লাম। নেপথ্যে বেজে উঠল শিকারের গান। সুর করে পলাশ এরপর বুঝিয়ে দিল তারা শিকারে বেরিয়েছে। পরেশনাথ পাহাড় জুড়ে শালপাতায় তেল ও জল নিয়ে দা সুলুম করে মারাংবুড়ুর আশীর্বাদ নিয়ে তারা বের হয়েছে। হরিণ মিলছে না, শিকার মিলছে না। দেখলাম ঘরে আমাদের সামনে একে একে ছৌ পোশাকে মুখোশ পরে তীর ধনুক নিয়ে বেরিয়ে আসছে বীর সাঁওতাল যোদ্ধারা। এরা আসলে কে বোঝার উপায় নেই। রিক হাততালি দিয়ে উঠছে মাঝে মাঝে। সেও এই অনুষ্ঠান মন প্রাণে উপভোগ করছে। এই ছৌ নাটিকায় দেখা গেল একটি শুকরবেশী নর্তকীকে। তার নাম মাধব। যদিও পূর্ব পড়াশোনা থেকেই বুঝলাম ও আসলে মুকা। ভারবীর কিরাতার্জুনিয়ামে সেই শুকরবেশী রাক্ষস যাকে বধ করতে একই সঙ্গে তীর ছুড়ে দেবে কিরাতবেশী শিব আর ইন্দ্র প্রেরিত বনবাসী অর্জুন। ঘুরে ঘুরে লাফিয়ে লাফিয়ে নেচে বেড়াচ্ছে শিল্পীরা। আশুদা কোথায় গেল? সে কখন আসবে কে জানে। মাধবকে বধ করতেই কিরাত আর অর্জুনের যুদ্ধ লেগে গেল। ক্রমশ ঘনীভূত হল যুদ্ধ। মাদল বেজে চলেছে, সঙ্গে সাঁওতাল সঙ্গীতের আবহ। এরই মধ্যে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেল যার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমাদের প্রশস্ত হলঘরে তখন 2 মুখোশধারী শিল্পী, এক কিরাত, দ্বিতীয় অর্জুন। বর্ষা নিয়ে লড়াই চলতে চলতে হঠাৎ লক্ষ্য করলাম অর্জুন তার জামার ভিতর থেকে একটি বন্দুক বের করল। তার ডান হাতে 6টি আঙুল। আমি তৎপর হয়ে যাবার আগেই দেখলাম কিরাত অসম্ভব পারদর্শিকতায় তার কাঁধের উপর ঘুরিয়ে ধরাশায়ী করেছে। কিন্তু সে আবার উঠতে চাইছে, ততক্ষণে মাদল থেমে গেছে। পিছনের সাজঘরে মৃদু গুঞ্জন। বুঝলাম এখন যা ঘটছে তা ভারবীর কিরাতার্জুনিয়ামে নেই। অর্জুন চেনা কণ্ঠস্বরে বলে চলেছে, ভাজিয়ান্স ভাজিয়ান্স। কিরাত এবার তার হাতে সজোরে আঘাত করে ধরে থাকা বন্দুক ছিটকে ফেলে দিল। তারপর মুখোশ খুলে ফেলল। আমি দেখলাম আশুদা বর্ষা তাক করে অর্জুনকে বলছে, মতে আর। ফরাসি ভাষায় এই শব্দটি পরে জেনেছিলাম এর অর্থ মিথ্যুক। কিন্তু নাটকের খানিকটা অংশ তখনও বাকি ছিল। মাধব তীরবিদ্ধ পড়েছিল এক কোণে। সে এবার উঠে দাঁড়িয়ে আশুদাকে আক্রমণ করল। আর তখনই বাঘের মতন ক্ষিপ্রতায় মারাংবুড়ু বেশি এক শিল্পী তাকে ধরাশায়ী করল। আশুদা ততক্ষণে অর্জুনের মুখোশ খুলে ফেলেছে। হারমান প্রবল আক্রোশে ফুঁসছে। আশুদা সরাসরি তাকে বলল, এরই মধ্যে মাধব মারাংবুড়ুর কবজা থেকে নিজেকে মুক্ত করে গড়িয়ে তুলে নিল বন্দুক
তারপর হারমানের দিকে তাক করে হিস হিস করে বলে উঠল, লায়ার, আই নিউ ইট। আর তারপরে ঝলসে উঠল আগ্নেয়াস্ত্র। লুটিয়ে পড়ল হারমান। বন্দুক ফেলে দিয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে বসে পড়ল মাধব। তার মুখোশ খুলে গেছে ততক্ষণে। সে আর কেউ নয়, বৃন্দন। আর মারাং বুড়ো বেশি পলাশ তখন বন্দুক সরিয়ে বেঁধে ফেলেছে বৃন্দনের হাত। আশুদা হারমানের গলার ক্যারোটিডে হাত রেখে দেখল সে মৃত। সম্পূর্ণ নাটকের জবনিকা পতনের সময় এসে গেল। এতক্ষণে হাততালি দিয়ে উঠল রিক। আশুদা ফোনে ডায়াল করল পুলিশ অফিসার অনুপম দত্তকে। লাশ নিয়ে যেতে হবে। নিস্তব্ধ সাহেব বাঁধের আশপাশ অনুপম দত্তের গাড়ি চলে যাওয়ার পর আরও নিস্তব্ধ লাগছিল। ওরা বডিটা নিয়ে গেছে। বৃন্দনকেও অ্যারেস্ট করা হয়েছে। তবে যেহেতু তার একটি অসুখ আছে, তাই তাকে আপাতত কাস্টাডিতে রাখবে পুলিশ। তাছাড়া এখন আদালত বন্ধ, তাই আইনি কার্যকলাপ কিছু হবার সম্ভাবনা নেই। পলাশরা হতচকিত হয়ে ফিরে গেছে। এত কিছু ঘটে যাবে আশা করেনি হয়তো। তাছাড়া পুলিশ টুলিশ দেখে ওর বন্ধুরাও ঘাবড়ে গেছে, তাই আশুদা আর ওদের আটকায়নি। কাল সকালে পলাশ দেখা করতে আসবে বলে গেল। রিক আর মন্দিরা বৌদি শুয়ে পড়েছে। ঘড়ির কাঁটা 12:30 ছুঁই ছুঁই। রঘুপতি মেঝের থেকে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা করছে আপ্রাণ, কিন্তু হয়তো খানিকটা জমাট রক্তের প্রচ্ছায়া তার অবচেতনে লেগে রয়েছে। তাই সেও লেডি ম্যাকবেথের মতোই দাগ মুছে চলেছে। তার এত বছরের চাকরি জীবনে এমন ঘটনা ঘটতে সে কখনো দেখেনি। ঘরের ভিতরটা গুমোট হয়ে আছে। তাই আশুদা বলল, চল বাইরে বাগানটায় গিয়ে বসি। আকাশে কালো মেঘ কেটে গেছে। সেখানে একটু একটু সপ্তর্ষি মণ্ডল দেখা দিয়েছে। সেই দিকে তাকিয়ে আশুদা বলল, বাহাচান্দুর সময় সাঁওতালরা ওই তারাগুলোকে কি বলে জানিস? আমি তাকিয়ে থাকি। আশুদার গভীর অধ্যয়নের সঙ্গে পাল্লা দিয়ে চলা কঠিন। আশুদা বলে চলে, ওদের ওরা বলে পারকম, কুমরু, ইপিল, চারপাই ঘাট আর চোর নক্ষত্র। সপ্তর্ষি মণ্ডলের 4টি তারা যেন 4টি পায়া। উত্তর আকাশে এই চারপাই চড়ে সিংবোঙা ঘুমোতে যান। চোরা নক্ষত্র তার এক একটা পায়া স্পর্শ করলে সিংবোঙার এক প্রহরী তার উপর নজর রাখে। এমনভাবেই আমরা সকলে নিজের অজান্তেই কারো না কারো নজরবন্দি হয়ে আছি। তুমি যে কিরাচ্ছে যে এইভাবে অর্জুন বধ করবে, তাই বা আমরা জানতাম নাকি? হ্যাঁ, তবে আসল অর্জুন তো হারমান নয়। আসল অর্জুন হল বৃন্দন। তাহলে তোমার সঙ্গে ডুয়েলটা লড়বে বলে নভনীল মাহাতো মারা যাবার পরেও বৃন্দন পুরুলিয়া ছাড়েনি, তাই তো? ঠিক তাই। নভনীল মাহাতো নয়, তার আসল নিশানা ছিল আশুতোষ মুখোপাধ্যায়। এই সন্দেহ আমার সেই দিন থেকেই হয়েছিল, যেদিন বৃন্দন আমাকে দেখে অনর্গল উত্তরায়ণের শ্লোক আউড়ে যাচ্ছিল। গীতায় এত শ্লোক ছেড়ে ওই শ্লোকটাই কেন? এ তো নেহাত কাকতালীয় হতে পারে না। তোমার সম্পর্কে হোমওয়ার্ক করে এসেছিল বৃন্দন। একদম তাই। বৃন্দনের হাই ফাংশনিং অটিজম ছিল। কোনো একটা বিষয়ে মনোনিবেশ করলে সে ওই বিষয় থেকে বের হতে পারত না। এই মানুষদের ছোটবেলা থেকে একটা অ্যাটাচমেন্ট ফিগার থাকে, তাকে ঘিরে সে বড় হয়ে ওঠে। কখনো সেটা তার আয়ামাসি, কখনো বা নিছক একটি টেডি বিয়ার। বৃন্দনের অ্যাটাচমেন্ট ফিগার ছিল তার ফস্টার মাদার, কানাডার ধন সম্রাটের স্ত্রী। তার লিখিত নাম রোজালিন। ডান্সবারে বৃন্দনের বাবা অবিনাশের সঙ্গে তার আলাপ, কিন্তু তার আসল নাম নবনীতা রায়। বাংলাদেশ দূতাবাসের আমার এক বন্ধু এই তথ্য নিশ্চিত করেছে। তার আদিবাড়ি শ্রীহট্টে। কোনো এক অজানা কারণ, হতে পারে সেটা রাজনৈতিক অথবা ব্যক্তিগত কোনো কারণে, নবনীতা বাবার হাত ধরে সমুদ্র পথে কানাডা পালিয়ে যায়। সেই যাত্রাপথে নবনীতার বাবার কি হয়েছিল জানা নেই, তবে তার আর কোনো হদিশ কোনো নথিতে পাওয়া যায় না। ইতিহাসে মানুষের এমন হঠাৎ অদৃশ্য হয়ে যাবার ঘটনা বোধহয় নতুন নয়। নবনীতা সেই যাত্রাপথ অতিক্রম করতে পেরেছিল কারণ সে রূপসী ছিল। তার পানি প্রার্থীদের কেউ কানাডার বন্দরে তার কাগজপত্রের ব্যবস্থা করে দেয়। নবনীতা রায় হয়ে গেল রোজালিন। এই কারণেই নর্মদার হ্যাকিংয়ে বৃন্দনের জন্ম তারিখ আর জন্মনথি মিলছিল না হয়তো। ঠিক তাই। এখন প্রশ্ন, যদি অবিনাশ আর রোজালিন তার মাতা পিতা না হন, তাহলে তার আসল পিতা মাতা কে?
এর মধ্যে আবার রোজালিনের মনোরোগ। তুই তো জানিস অর্ক, যখন মনের দ্বিখণ্ডীকরণ ঘটে মানুষের অবচেতন বেরিয়ে আসে। ফিটের সময় রোজালিন যে সংস্কৃত মিশ্রিত ভাষায় কথা বলতো তা আসলে শ্রীহট্টর ভাষা। হিন্দু মেয়ে হওয়ায় নবনীতা তাঁর চিরসঙ্গী একটি শ্রীমদ্ ভগবদ্ গীতা তাঁর কাছ ছাড়া করেননি কখনো। এমনকি মৃত্যুশয্যাতেও সেই গীতাটি তাঁর সঙ্গী হয়ে থেকেছে। শ্রীহট্টর ভাষা সন্ডার্সের জানার কথা নয়, কিন্তু বাংলার সঙ্গে মিল থাকায় সে নবনীলকে ডেকে পাঠায়। মূল পিতামাতা যেই হোক, বৃন্দনকে লালন পালনে আগরওয়াল পরিবার কোনো খামতি রাখেনি, আর হয়তো সেই কারণেই বৃন্দন জানত না তার জন্ম রহস্য। তার কাছে মা যশোদার মতোই অ্যাটাচমেন্ট ফিগার হয়ে রয়ে গিয়েছিলেন রোজালিন। তাঁর মৃত্যুর পর বৃন্দন হয়ে উঠল আগরওয়াল বাণিজ্য সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। কিন্তু বাণিজ্য নয়, তার মনে বাস করছিল শুধুই বিচ্ছেদ। মা রান্না করতে গেলে বাচ্চা যেমন একলা ঘরে কাঁদতে থাকে, বৃন্দনের কান্না দেখতে পেল না কেউ, কারণ সে কান্না পরিণত হল প্রতিহিংসায়। তার মানসিক গঠনের ক্ষেত্রে এমনটা ঘটে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু সে সুযোগ নিয়ে তার জীবনের ওয়াগনভিল এমন দুজন মানুষ ধরে ফেললেন যাদের ঠিক এর বিপরীত হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। তাহলে বৃন্দন আগরওয়ালের আসল বাবা মা কি? সেই দিন সদাশিব বোবা নয়, এই সন্দেহ থেকে মুক্তি পেতে আমি পাতলুইয়ের বাড়িতে একটা নাটক করেছিলাম। তার দুটো উদ্দেশ্য ছিল। দ্বিতীয় কারণটা পরে বলছি, আগে প্রথমটা বলি। প্রকৃতি বড় সরল গণিত মেনে চলে। তোকে সেদিন বলেছিলাম হারমানের 6 আঙ্গুল আর চোখে তিলের মিলের কথা, কিন্তু তোকে যেটা বলিনি সেটা হলো বৃন্দন যেমন আমার সম্পর্কে গবেষণা করে তবেই পুরুলিয়ায় টেনে এনেছে, ঠিক তেমনি প্রমোদিন উত্তরায়ণের শ্লোক বৃন্দনের মুখে শোনবার পর আমিও আমার গবেষণা সেরে ফেললাম। বিল এ ব্যাপারেও আমাকে সাহায্য করল। কিভাবে? বিলের সঙ্গে আমার বৃন্দনের সঙ্গে প্রথম দেখা হবার পরই কথা হয়। নর্মদা হ্যাক করার আগেই আমি সন্ডার্স আর রোল্যান্ডের মৃত্যুর খবর জানতে পারি। এখন বিল বলছিল যেদিন রোল্যান্ড লন্ডনে মারা যায় সেই দিন ওই শহরেও ছিল বৃন্দন আগরওয়াল ও তার 2 কেয়ারটেকার। এই 2 কেয়ারটেকার কি তার পরিচয়? এই অনুসন্ধানে বেরিয়ে এলো আরও এক বেদনাদায়ক অধ্যায়। আমি শুনতে থাকি। খানিকটা বিলের দেওয়া তথ্য আর খানিকটা অনুমান তৈরি করল আরেকটি দৃশ্যপট। আশুদা আমাকে নিয়ে চলে 1992 থেকে 1995 সালের সেব্রেনিকায়। সেব্রেনিকা বসনিয়ার জেপা শহরের একটি অঞ্চল। সেখানে মাত্র কয়েকদিনে সার্বিয়ার প্যারামিলিটারি ইউনিট স্করপিয়ন প্রায় 8000 বসনীয় মুসলমান ও ক্রোয়েটদের হত্যা করে। অজুহাত ছিল বিদ্রোহ দমনের, কিন্তু এই এক হত্যাকাণ্ডের আসল কারণ ছিল বিদ্বেষ। তারা এর নাম দিয়েছিল এথনিক ক্লিনজিং। এক সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল। অবশ্য কেউ কেউ সেই ভয়ঙ্কর পরিণতি থেকে পালিয়ে বেঁচেছিল। সেব্রেনিকায় বিদ্রোহী পক্ষের এক যোদ্ধা ছিল পেট্রভ জোভানোভিচ, তার প্রেমিকা ও স্ত্রী আলেকজান্দ্রা জোভানোভিচ। কোনোভাবে তারা পালাতে পেরেছিল ক্যানাডায়। অবিনাশ আগরওয়াল উদার মানুষ ছিলেন। তাছাড়াও জোভানোভিচ পরিবারকে আশ্রয় দেবার আরও একটি কারণ ছিল তার। রোজালিনের সঙ্গে বিবাহের পর বেশ কয়েক বছর কেটে গেলেও যখন উত্তরাধিকার এলো না, তখন হঠাৎই এদের সঙ্গে দেখা হয়ে গেল তার। তখন আলেকজান্দ্রা পোয়াতি। শর্ত ছিল জোভানোভিচকে অবিনাশ ক্যানাডার পরিচয় পাইয়ে দেবে, বিনিময়ে আলেকজান্দ্রা সন্তান হবে আগরওয়ালের সন্তান। ক্যানাডাতে পেট্রোভের নাম হল হারমান, আর আলেকজান্দ্রা হয়ে গেল বনলতা। তাদেরই সন্তান বৃন্দন। আগরওয়াল পরিবারই তার নামকরণ করল। সময় মতন দত্তক নেওয়া হল। জোভানোভিচ পরিবার নেহাত তত্ত্বাবধানে থাকা কর্মচারী হয়ে রয়ে গেল। কিন্তু অবিনাশের মৃত্যুর পর আগরওয়ালদের তৈরি বিপুল সাম্রাজ্য হারমানের সুপ্ত লালসাকে জাগিয়ে তুলল। বৃন্দনের মায়ের মৃত্যু ঘটে ড্রাগ ওভারডোজের কারণে। সন্ডার্স তাকে হ্যালোপেরিডল দিয়েছিল, কিন্তু রোজানিলের পোস্টমর্টম রিপোর্টে তার মাংসপেশি মৃত্যুর অনেকক্ষণ পর অবধি শিথিল হয়েছিল। এমনটা হ্যালোপেরিডলের অতিমাত্রিক প্রয়োগে ঘটা খুবই অস্বাভাবিক। আশুদা বলে চলল, বিরাট সাম্রাজ্য আর পুতুল উত্তরাধিকার বসাবার নেশা হারমান আর বনলতাকে পাগল করে দিয়েছিল।
পোস্টমর্টেম রিপোর্টের অসামঞ্জস্য থেকে আমার মনে হয় রোজালিনকে জোভানোভিচরাই খুন করে। আসলে সেব্রেনিকার গণহত্যা তাদের অন্তরে থাকা মানুষগুলোকেই মেরে ফেলেছিল। তারা ভুলে গেল নিজের সন্তানের কথা। সন্ডার্সের মৃত্যুর কারণও সম্ভবত হারমানি। রোল্যান্ডের ক্ষেত্রে বা নবনীলের ক্ষেত্রে যে প্ররোচনামূলক ফোন আসত সেগুলো করত বনলতা আর হারমান। তার আগে যাকে খুন করা হবে তাকে নিয়ে গবেষণার কাজ করে দিত বৃন্দান। তার মা রোজালিনের মৃত্যুর পর কিছুটা সে নিজে আর কিছুটা হারমানের উস্কানিতে ধারণা করেছিল পৃথিবীর সমস্ত মনোগবেষকই আসলে অপরাধী, আর সেই কারণেই তাদের মরতে হবে। প্রতিটি মানুষের জীবনে একটি অপূর্ণতা ও আদিমতা থাকে। সেই অপূর্ণতা ও আদিমতাই তাদের রক্ত মাংসের মানুষ বানায়। কিন্তু সহানুভূতিশীল মানুষ সেই প্রবণতা লুকিয়ে রাখে অবদমনের মাধ্যমে। এই অবদমন তার মধ্যে অপরাধ বোধ জাগায়। বৃন্দান এই দুর্বল অবদমনের রহস্য বের করে আনত। রোনাল্ডের একটি প্রেমিকা ছিল। সে তার মামা তুতো বোন, একথা কেউ জানত না, শুধু কয়েকটা কবিতায় কুহেলিকার মতো প্রকাশ করেছিল সে। বৃন্দানের অসম্ভব কম্পিউটার দক্ষতা ছিল। সে ওর সোশ্যাল সাইট হ্যাক করে এই সত্য পুরো ফ্রয়েডীয় কায়দায় বের করে আনে। সান্ডার্সের ক্ষেত্রেও তেমন কিছু ছিল নিশ্চয়ই। আর নভনীলের নিজের স্ত্রীকে চিরবন্ধা করে দেওয়ার অপরাধবোধের কথা বৃন্দান জেনে নেয় সতী ময়নার প্রেমিক মৃন্ময়ের কাছে। মৃন্ময় মানে ওয়াহিব? ও তো তবে মিথ্যে বলেছিল। হ্যাঁ, আমরা যখন জিজ্ঞেস করি ও বৃন্দানকে চেনে কিনা, ও অস্বীকার করে যায়। তার কারণ অবশ্য অন্য, আমি এতে দোষ দেখি না। সত্যিকারের ভালোবাসা অন্ধ হয়। সতী ময়না ওয়াহিবকে ভালোবাসে, কিন্তু তারা দুজনেই আলাদা করে ওয়াহিবকে পেতে চায়। এই প্রক্রিয়ায় দরকার অনেক অনেক টাকা। সেই টাকা বৃন্দান আগরওয়াল ওদের অফার করেছিল। বেশ, বুঝলাম। এইবার বলো তো, সেদিন পাতলুইতে যাবার তোমার দ্বিতীয় কারণটি কি? একটা ব্যাপার নজরে রাখি সর্ক। পৃথিবীতে সত্যিকে লুকিয়ে ফেলবার একটা অন্যতম কৌশল হল ডাইভারশন। সেই দিন সদাশিবের ভিতর থেকে হারমানকে বের করে আনাটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল না। হারমান বিদেশি, তার সার্বীয় টানে অঞ্চলের লোকের সন্দেহ হবে বলে তাকে বোবা সাজতে হলো। এ তো সহজ কথা। বনলতা নারী। নারীরা যেভাবে সবকিছু মেনে নিতে পারে, পুরুষ তা পারে না। বনলতা ভারতে আসবার আগে বাংলা ভাষায় কথা বলা রপ্ত করেছিল, তাই তাকে বোবা সাজতে হয়নি। এসব জেনেও আমি নাটকটা করলাম, কারণ সেই নাটকেই যখন তোদের সকলের মনোযোগ আমাদের বন্দুকবাজির দিকে, ঠিক তখনই আমি বৃন্দানের ঘরে একদলা কাগজ ছুঁড়ে দিয়েছিলাম। তার মা রোজালিনের পোস্টমর্টেম রিপোর্ট আর হারমানের সে মৃত্যুর পিছনে জড়িয়ে থাকবার সম্ভাবনার কথা সেখানে লেখা ছিল। ছৌ নাচে মঞ্চে আসবার নিমন্ত্রণটিও সেখানেই লেখা ছিল। বৃন্দান বুদ্ধিমান, তাই সে এই ক্লু ধরতে ভুল করেনি। আমি এতক্ষণ বাদে খেয়াল করলাম রাত 3:30 বাজে। মৃদু আলোর আভা ফুটে উঠছে আকাশে। আশুদাকে বললাম, তাহলে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানে তুমি হারমানকে কি এমন বললে যে বৃন্দন তাকে গুলি করে ফেলল? বৃন্দানকে সেই কাগজে এও লিখেছিলাম যে সরাসরি আমি যখন হারমানকে অভিযোগ করব সে তার মাকে হত্যা করেছে, তখন হারমান যদি বিস্মিত না হয়ে সরাসরি না বলে ফেলে, তাহলে ধরে নিতে হবে তার অবচেতনে আগে থেকেই সে এই প্রশ্নের জন্য তৈরি ছিল, অর্থাৎ সে অপরাধী। আমি হারমানকে সরাসরি ফরাসি ভাষায় আক্রমণ করি যে সেই রোজালিনের হন্তারক। হারমান পরপর 2 বার নিউ বলে ওঠে। ফরাসিতে এই শব্দের অর্থ না। তার চোখে বিস্ময় ছিল না, ছিল সত্য গোপনের চেষ্টা। তাই বৃন্দন আর নিজেকে সামনে রাখতে পারল না। কেটে গেল বেশ কয়েকটি সপ্তাহ। নিস্পন্দ এই ভাইরাস আতঙ্কের সঙ্গে সঙ্গে মানুষ অভ্যস্ত হয়ে উঠছে ক্রমশ। সেই সন্ধ্যার পর আর আমাদের এই সাহেববাদের বাংলোয় অতিথি সমাগম ঘটেনি। পলাশ সপরিবারে আসে অবশ্য। বৃন্দন আগরওয়াল আর বনলতা জোভানোভিচকে পুলিশ গ্রেফতার করলেও এই হেন পরিস্থিতিতে নজরবন্দি করে রেখেছে পাতলইতেই। লকডাউন উঠে গেলে ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে হয়তো। রিক সেরে উঠেছে অনেকটা, সেরে উঠেছে শহরটা।
গেল কয়েকদিন নতুন সংক্রমণ আর না থাকায় ধীরে ধীরে নজরবন্দি জীবন সহজতর হয়ে উঠছে। আমাদেরও তো কলকাতা ফিরতে হবে এইবার। আশুদার সাহেববাদ আগমন যে পুরোটাই পূর্ব পরিকল্পিত বুঝতে পারিনি। নভনীল মারফত ব্রহ্মজিৎ বাবুকে দিয়ে আরতি প্রেরণ, আর তারপর এক এক করে ঘটে যাওয়া ঘটনাগুলি। সেখানে নভনীল মাহাতো শুধুই পাশা খেলার ঘুঁটি। এই কাহিনীর কিরাত যদি হয় আশুদা, তাহলে অর্জুন অবশ্যই বৃন্দন আগরওয়াল। কিরাত আর্জুনিয়ামে শেষ অর্জুন কিরাতের কাছে পেয়েছিলেন পাশুপতস্ত্র। বৃন্দনও ঠিক তেমন কিছু আশুদার কাছ থেকে লাভ করবে আশা করেছিলাম, আর তেমনটাই ঘটল যখন পুলিশ অফিসার অনুপম দত্ত আশুদার কাছ থেকে একটা চিঠি পেল। সেই চিঠিতে আশুদা বিশেষজ্ঞ দৃষ্টিতে বৃন্দনের মনোরোগের কথা বলেছে সবিস্তারে। এই ঘটনার পিছনে যে উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনাও ছিল সেই কথাও লিখেছে। এই চিঠিতে তার শাস্তির মেয়াদ বা পরিমাণ অনেকটাই কমে আসবে বলে আশা করা যায়, কিন্তু সহষড়যন্ত্রী হিসেবে বনলতা ছাড়া পাবেন কিনা এ কথা বলা যায় না। একটা প্রশ্ন মাথায় ঘুরত। আশুদাকে জিজ্ঞেস করেছিলাম, কেন আশুদায় বৃন্দনের লক্ষ্য হয়ে উঠল? তার সঙ্গে তো তার কোনো পরিচয় ছিল না। উত্তরে আশুদা বলেছিল, ঠিক যেমন অর্জুন নিজে বীর হয়ে সমপর্যায়ের বীরকে পরাস্ত করতেই কিরাতের কাছে আসে, ঠিক তেমনি বৃন্দন মনে করেছিল যদি সে আশুদার মতন কোনো অসম্ভব ক্ষুরোধার মনোগবেষককে মগজ আয়ুধে পরাস্ত করতে পারে, তবেই তার প্রতিশোধের আগুন থিতিয়ে যাবে। এই একই ভুল এর আগে করেছিল মল্লার হোসেন, কিন্তু আশুতোষ মুখোপাধ্যায়ের অসামান্য মেধাকে পরাস্ত করতে পারেনি এদের কেউই। আশুদাকে জিজ্ঞেস করেছিলাম, রেজকি দিয়ে নিজের যাত্রাপথে নিশানা দেবার পিছনে বৃন্দনের কি মনস্তত্ত্ব ছিল। আশুদা বলেছিল, বৃন্দনের মন জহুরির মতো। সেই আশুতোষ মুখোপাধ্যায়ের কথা পড়েছে, কিন্তু তার মনোব্যবচ্ছেদের ক্ষমতা প্রত্যক্ষ করেনি কখনো। হয়তো সেই কারণেই ওই রেজগির ধাঁধা ছিল আশুদাকে পরখ করবার অ্যাসিড টেস্ট। বলাই বাহুল্য, আশুদা সেই পরীক্ষাতেও গোল্ড মেডেল নিয়ে পাশ করেছে। সাহেববাদ ছাড়বার আগে আরেকটি অপূর্ণ কাজ রয়ে গিয়েছিল, সেই কাজটিও সমাধা করে ফেলল আশুদা। আশুদার সঙ্গে থাকতে থাকতে জেনেছি শুধুমাত্র ঘটনার চরিত্রই নয়, তাদের সামাজিক শিকারের সঙ্গেও এই মানুষটি সম্পৃক্ত হয়ে পড়ে। এই অভিযানে যে মানুষগুলো নতুন করে আবার আমাকে ভালোবাসায় বিস্তর করে তুলল, সেই সতী ময়না আর ওয়াহিবকে দেখতে গেলাম লকডাউন শিথিল হতে। ওরা ফিরে যাবে অযোধ্যায়। আশুদা জিজ্ঞেস করল সতী ময়নাকে, বিয়ে করবি ওয়াহিবকে? তারা মুখে বলল না কিছু। মৃন্ময় ওরফে ওয়াহিবকে মিথ্যে বলবার অপরাধে আশুদা ক্ষমা করে দিল। একটা ঘরোয়া আয়োজনে ওদের বাপলা সারা হয়ে গেল। আয়োজনের সবটুকুই আশুদা করল, আমিও সাহায্য করলাম খানিকটা। অনুষ্ঠানে পলাশ তার দলবল নিয়ে ছৌ নাচ দেখালো। আশুদা আবৃত্তি করল দৌলত গাজী আলাওয়ের লোর চন্দ্রানী ও সতী ময়না থেকে। সত্য কহ কাহাতে মজিল তোর মন, হয় সিদ্ধা বিদ্যাধর সুরাসুরগণ, মহামন্ত্র আহুতিমু আকর্ষণ বলে, সুরাসুর গন্ধর্ব আনিমু ক্ষিতি তলে। রাতে মহুয়া আর মাদলে কেটে গেল সময়। সতী ময়না আর আলাদা হতে চায় না। ওরা ওদের অবিচ্ছেদতা মেনে নিতে পেরেছে শেষমেশ। সাহেববাদ ছাড়বার আগে আরও একটি প্রাপ্তি ঘটে গেল। পলাশ হেমব্রম নত জানু হয়ে আশুদাকে একটা বড় কয়েন দিল বিদায়ের দিন। তার ধারণা এই মুদ্রার সদ্ব্যবহার একমাত্র আশুদাই করতে পারবে। আশুদা সেই মুদ্রা উল্টে পাল্টে দেখে বলল, এই মুদ্রা তুমি কোথায় পেলে? জানা গেল ঠিকা হিসেবে কয়েকদিন পলাশ অটো চালাবার পাশাপাশি সাহেববাদের বাগানে কাজ করেছিল। তখনই সে এই কয়েনটি পায়। আশুদা পরে জানিয়েছিল, মোঘল সম্রাট ফারুক শিয়ার ইংরেজদের কয়েন তৈরির অনুমতি দিলে ব্রিটিশরা মুদ্রা তৈরি করে। সোনার কয়েনের নাম ক্যারোলিনা আর রূপোর কয়েন অ্যাঞ্জেলিনা। এই কয়েন রূপোর। আশুদা কয়েনটি পলাশকে ফেরত দিতে চেয়েছিল, কিন্তু সে কিছুতেই নিল না। ফলত আমরা ঠিক করলাম কলকাতা ফিরে একদিন সব স্বাভাবিক হয়ে গেলে আমরা একদিন রিজার্ভ ব্যাংকের সংগ্রহশালায় এটি আর সেই রেজগিগুলো দিয়ে আসব। ভারতের মুদ্রার ইতিহাস অনেকেরই তো অজানা। এই সংগ্রহশালা শক্তিশালী হলে আমরাও সমৃদ্ধ হব। ট্রেন চলাচল এখনও শুরু না হওয়ায় বিশেষ অনুমতি নিয়ে আমাদের গাড়ি করেই ফিরতে হলো। পলাশী গাড়ির ব্যবস্থা করে দিল। ভাইরাসের সংক্রমণের আতঙ্ক তার চোখে মুখে নেই। পলাশ বলল,
গাই ঘোড়া দিয়ে একদিন বৃষ্টির ধারার মতো আকাশ মর্গের গোচারণের পথ পৃথিবীর সমস্ত বিষ শুষে নেবে। পৃথিবী কলঙ্ক মুক্ত হবে। আমি মনে মনে ভাবলাম, মানুষের মনের ভয়, বিশ্বাস আর কল্পনা এইভাবে তার মনে আশা জাগিয়ে তাকে বাঁচিয়ে রাখে। থাকুক না, সতী ময়না থাকুক, ওয়াহিব থাকুক, পলাশ থাকুক, রঘুপতি থাকুক। গাড়িতে ফিরে চলেছি। এখনো জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক হয়নি, তবু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আপ্রাণ, আর মনে মনে অপেক্ষা করছে কবে প্রতিষেধক আসবে এই ভাইরাসের বিরুদ্ধে। গাড়িতে আমরা সকলেই মুখোশ পরে। আশুদা বলেছে, মুখোশ আমাদের জীবনের অঙ্গ হতে চলেছে। আগেও কি ছিল না? এই যে হারমান, আলেকজান্ড্রা, রোজানেল, বৃন্দন, মৃন্ময় সকলেই তো মুখোশের আড়ালে। তাদের কারোর দেশ নেই, পরিচিতি নেই, নাম নেই, নিশ্চয়তা নেই। বাইরের ভাইরাস তো কেটে যাবে একদিন, কিন্তু হিংসা আর ভেদাভেদের যে ভাইরাস মানুষের মনে বসে আছে, তার থেকে মানুষ মুক্তি পাবে কবে? সেই ভাইরাসের কবলে পড়ে নবনীতা, পেট্রোভদের ঘর ছাড়া হতে হয়, বনলতাকে নিজের মাতৃত্ব হারাতে হয়। সেই ভাইরাস থেকে মুক্তি দিতে পারে হয়তো ভালোবাসার ভ্যাকসিন, যা সতী ময়না আর পলাশ আমাদের দেখিয়ে গেল। সাহেববাদের পানকৌড়ির মতোই এই মানুষগুলো স্মৃতি চিরকাল ডুব দিতে থাকবে আমার মনে। আর কিরাতরূপী আশুতোষের মানবিক রূপই কি ভোলবার? পৃথিবীর আইন, বিধান, আদালত যা পারে না তাই করে দেখিয়েছে বৃন্দন। তার প্রকৃত মাতৃহন্তাকে চরম শাস্তি দিয়েছে সে। আমাদের গাড়ি ফিরে চলেছে আমাদের ছেড়ে আসা শহরে। সেখানে পলাশ নেই, ফুলডুংরি নেই, কিন্তু প্রতিশ্রুতি আছে, অবচেতনে লড়াইয়ের প্রতিশ্রুতি। আর সেই লড়াইয়ের কাণ্ডারি আমার আশুদা। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আপনারা শুনছিলেন লেখক শুদ্ধেন্দু চক্রবর্তীর কলমে আশুদা সিরিজের থেকে সাহেববাদ রহস্য। এই সিরিজের প্রথম গল্প অর্থাৎ হে নেপথ্যচারিণী ইতিমধ্যেই আমাদের চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। যদি আপনারা এখনও গল্পটি না শুনে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে শুনে ফেলতে পারেন। আজকের গল্পটি আমরা নিয়েছি চিন্তা পাবলিশার্স থেকে প্রকাশিত সাহেববাদ রহস্য এই বইটির থেকে। গল্পের বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্প পাঠাছিলাম আমি সন্তু। প্রধান চরিত্রে শ্রী রাজা ভট্টাচার্য, অন্যান্য চরিত্রে খুশি, মৌসুমী চন্দ্র, রাজপ্রতাপ, আরএনএম অভিষেক, পার্থ, অতনু, রবিনা, সুদীপ্তা, সৌমিক ও শান্তনু। গল্পটির বেতার নাট্যরূপ দিয়েছে অঙ্কিতা। প্রচার অলঙ্করণে রৌনক মণ্ডল। শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও। তবে আজকের জন্য এটুকুই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমার চ্যানেল রাজদেবী 2.0।